হিমো একাডেমিতে আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে লেকচারটা করবো আর কি সেটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন আর কি। তো আমরা এর আগে আর কি মানে এর আগের দুইটা ক্লাসে আমরা মূলত হচ্ছে এমপ্লিটিউড মডুলেশন করেছি প্রথম ক্লাসটাতে, এবং এরপরের ক্লাসটাতে ফেস মডুলেশন করেছি আর কি। এখন লাস্ট ক্লাসটা একটু ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেস মডুলেশন দুইটা একসাথে অ্যাঙ্গেল মডুলেশন করেছি আর কি। তো মেইনলি যদি আমরা মডুলেশনকে যদি ভাগ করা হয় আর কি, তিনটা ভাগে ভাগ করা যায় আর কি। প্রথম হচ্ছে এমপ্লিটিউড মডুলেশন, অ্যাঙ্গেল মডুলেশন, আর হচ্ছে পাস মডুলেশন আর কি। এর মধ্যে আবার এই এমপ্লিটিউড মডুলেশন এবং অ্যাঙ্গেল মডুলেশন করেছি আর কি। আজকে হচ্ছে যে ডিজিটাল মডুলেশনের যে ভাগ সেটা হচ্ছে পাস কোড মডুলেশন যেটা, এবং আরো তিনটা ভাগ আছে। একটা হচ্ছে ডেল্টা মডুলেশন, অ্যাডাপ্টিভ ডেল্টা মডুলেশন এবং ডিফারেন্সিয়াল পাস কোড মডুলেশন আর কি। তো আমরা আজকে হচ্ছে পড়বো পাস কোড মডুলেশন। তবে এর আগে, যেহেতু এর আগের দুইটা ক্লাস খুব দ্রুত টাইমে হয়েছে আর কি, তো এই জন্য হচ্ছে বা ক্লাসগুলো আসলে কতটুকু আপনারা বুঝতে পারছেন জানি না। বাট এর আগের দুইটা ক্লাসে আপনারা বুঝতে পারছেন কিনা বা কারো কোনো প্রবলেম আছে কিনা, বিশেষ করে এমপ্লিটিউড মডুলেশন এবং অ্যাঙ্গেল মডুলেশনে। আপনারা কি বাসায় প্র্যাকটিস করেছিলেন ম্যাথগুলা? হ্যালো, কেউ কেউ রেসপন্স করতেছেন না। এমনি কি বাসায় কি অঙ্কগুলো দেখছিলেন? কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যদি দেখে মানে ম্যাথ গুলো বাসায় দেখতে হবে আর কি, দেখে যদি কোথাও কোনো প্রবলেম থাকে আর কি, চ্যাট বক্সে এমপ্লিটিউড আর অ্যাঙ্গেল মডুলেশনটা একটু রিভিউ করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আমি করতেছি। তো হচ্ছে যদি কোনো প্রবলেম হয় এটা হচ্ছে আমাকে মেসেজে নক দিতে পারেন সন্ধ্যার পরে আর কি, অথবা ক্লাসেও নক দিতে পারেন। এটা টাইমে আর কি দিলে আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমি হচ্ছে প্রথমে একটু হচ্ছে এ, আমরা এমপ্লিটিউড মডুলেশনটা একটু রিভিউ করি। না, প্রথমে একটু ফ্রিকোয়েন্সি মডুলেশনটা রিভিউ করি, যেহেতু লাস্ট ক্লাসটা ছিল ফ্রিকোয়েন্সি মডুলেশনে। তো একটু খেয়াল করেন যে এখানে ফ্রিকোয়েন্সি মডুলেশনে আমরা যে কাজটা করেছিলাম আর কি, যে এটা ছিল আমাদের একটা মেসেজ সিগন্যাল। তো এই মেসেজ সিগন্যালটাকে হচ্ছে এটার মধ্যে এই মেসেজ সিগন্যালের এই যে পেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর কি, মেসেজ সিগন্যালের পেটের মধ্যে দুইটা অংশ ছিল। এই ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, খেয়াল করেন। তো আমি যদি এই মেসেজ সিগন্যালটাকে একটা ক্যারিয়ার সিগন্যালের ভিতরে ইনপুট করে দিই, তাহলে এই ক্যারিয়ার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা আছে, এই ক্যারিয়ার সিগন্যালের যে ওমেগাটা আছে, খেয়াল করেন এফসিটা, এটা তো আর ঠিক থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। আগে ফ্রিকোয়েন্সি ছিল এফসি, দেখেন এটা একটা ক্যারিয়ার সিগন্যাল, যেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে এফসি। তো এই এফসিটা আমি যখন মেসেজ সিগন্যালটা পুশ করে দিচ্ছি, তখন এই এফসিটা চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জটা কতটুকু হয়েছে, এই কোষের পেটের ভিতরে যা আছে টোটালটাই চেঞ্জ হয়েছে, অর্থাৎ ওমেগাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো নতুন যে ওমেগাটা দেখেন আমরা লিখছিলাম যে এখানে যেটা হয় কি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়া মানে কৌণিক বেগটা মানে মানে স্মরণের পরিবর্তন হয়ে যাওয়া, অর্থাৎ এটা যেভাবে স্মরণ হচ্ছিল সিগন্যালটা, আমি যখন এই সিগন্যালটাকে ক্যারিয়ার সিগন্যালের ভিতরে ইনপুট করে দিছি, তখন ক্যারিয়ার সিগন্যালের এই যে স্মরণটা, এই যে মানে প্রোপাগেশনটা, দেখেন এই প্রোপাগেশনটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে কোথাও বেশি হয়েছে কোথাও কম হয়েছিল। তো আমরা এটা দেখাইছি মানে আপনাদেরকে। তো এখানে যে জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করছি কি, যে এখান থেকে এই যে কৌণিক স্মরণের যে পরিবর্তন হয়েছে এটা কিভাবে আসছে, এখান থেকে আমরা এই যে থিতাটা, এই থিতা এই মানে কোষের পেটের ভিতরে যে থিতাটা, এই থিতাটা থেকে আমরা কি পাইছি, এখান থেকে ফ্রিকোয়েন্সিটা পাইছি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/2 পাই ডি থিটা বাই ডিটি। তো এই যে সিগন্যালটা আর কি, যে আমি যখন এই সিগন্যালটা পেটের ভিতরে এই সিগন্যালটা দিয়ে দিছি, তখন একটা নতুন সিগন্যাল উৎপন্ন হয়েছে। এই যে সিগন্যালটা এস এফ এম, এসি কস থার্ড ব্র্যাকেট টুয়াইস পাই এফসিটি প্লাস টুয়াইস পাই কে এফ 0 থেকে টি পর্যন্ত এমটি ডিটি, এটা হচ্ছে আমার মডুলেটেড যে নতুন যে মানে ফ্রিকোয়েন্সি মডুলেটেড যে সিগন্যালটা উৎপন্ন হয়েছে, সেই সিগন্যালটা হচ্ছে এটা আর কি। এই সিগন্যালটাকে নরমালি লেখা যায় এসি কস থিটা আইটি। আমি এটা আবার পড়াইতেছি না, জাস্ট রিভিউটা দেখাচ্ছি আর কি হয়েছিল আসলে কাহিনীটা। তো এটার পরবর্তীতে এই থিতা মানে কি, থিতা হচ্ছে হচ্ছে এই কসের পেটের ভিতরে যেটা আছে হচ্ছে এটা এই থিতা। আগে থিতা ছিল শুধুমাত্র টুয়াইস পাই এফসিটি। আমি যখন এমটিটাকে এটার ভিতরে পুশ করে ফেলছি, তখন এই টুয়াইস পাই এফসিটির সাথে খেয়াল করেন এই যে জিনিসটা, এই জিনিসটা
এড হয়ে গেছে, এড হওয়ার কারণে নতুন থিটা হয়েছে এটা, অর্থাৎ টোয়াইস পাই এফসিটির সাথে এই যে টোয়াইস পাই কে এফ এমটিডিটি, অর্থাৎ এই জিনিসটা এড হয়ে এটা নিউ থিটা হয়েছে। এবং নিউ ফ্রিকোয়েন্সি আগে ছিল ফ্রিকোয়েন্সি এফসি, খেয়াল করেন এই ক্যারিয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি ছিল এফসি, এখন ফ্রিকোয়েন্সি হচ্ছে এফসি প্লাস কে এফ ইন্টু এম। কে এফটা কি আমরা বলছিলাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি কি পরিমাণ বিচ্যুতি করছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে ইদানিং কালে এটা থেকে কোশ্চেন অনেক বেশি আসে। তো আমি একটু দেখাই। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি কি পরিমাণ আগে যেটা ছিল এটা থেকে কি পরিমাণ ডেভিয়েশন করছে, ঠিক আছে, ওটা কি পরিমাণ চেঞ্জ হয়েছে আর কি, কোথাও ম্যাক্সিমাম হয়েছে কোথাও মিনিমাম হয়েছে, এই ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ম্যাক্সিমাম এবং মিনিমামের যে পার্থক্যটা আর কি। তো আমরা দেখছি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কিসের উপর ডিপেন্ড করতেছে, মেসেজ সিগন্যালের এমপ্লিটিউডের উপর ডিপেন্ড করতেছে। এজন্য ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন মেসেজ সিগন্যালের এমপ্লিটিউডের সমানুপাতিক। তো এখান থেকে ডেল এফ ইকুয়াল টু কে এফ ইনটু এ এম। তারপর আমরা দেখেছি ফ্রিকোয়েন্সি মডুলেশন ইনডেক্স, অর্থাৎ আমি মেসেজ সিগন্যাল আমি যে ফ্রিকোয়েন্সি মডুলেট করছি এই সিগন্যালটাকে আমি কি এনক্রিপ্ট করতে পারবো কি পারবো না, এটা হচ্ছে ডেল এফ কি পরিমাণ ডেভিয়েশন করছে এবং মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি ছিল সেই ফ্রিকোয়েন্সির সাথে আর কি যে পরিবর্তনটা আর কি। তো এটা আর কি, তো আপনাদের এখানে একটু বলে রাখি যে এইটা দিয়ে এই যে এই সমীকরণটা যে এফ আই ইজ ইকুয়াল টু 1/2 পাই ডি থিটা বাই ডিটি, এই সমীকরণটার মধ্যে থিটা এর মান বসিয়ে একটা অঙ্ক আছে, এটা হচ্ছে তিতাস গ্যাসে 2000 টিজি টি ডিসিএল আর কি, তিতাস গ্যাসের মধ্যে একটা অঙ্ক আছে 2018 সালে। জাস্ট এই সমীকরণটার মধ্যে থিটার মানটা বসাই দিয়েছে, জাস্ট থিটাটা প্রশ্ন দেওয়া আছে, বসে যে নতুন যে মডুলেটেড ফ্রিকোয়েন্সি যে ইনস্ট্যান্টেনিয়াস যে ফ্রিকোয়েন্সিটা উৎপন্ন হয়েছে এই ফ্রিকোয়েন্সিটা কত বের করার জন্য সমীকরণটা বসাচ্ছে, জাস্ট ডিফারেন্সিয়েশন করছে মান চলে আসে। এরপর হচ্ছে ডেল এফ ইজ ইকুয়াল টু কে এফ ইনটু এন, এটা দিয়ে প্রচুর পরিমাণে ম্যাথ আছে, যদি ম্যাথ আইসা থাকে আর কি চ্যাপ্টারে দেখবেন। এরপর হচ্ছে এই যে অঙ্কটা যে এই যে সমীকরণটা ফ্রিকোয়েন্সি মডুলেশনের যে এই যে সমীকরণটা যে উৎপন্ন হয়েছে এটা কিভাবে উৎপন্ন হয়েছে আমি এর আগে শীটগুলোতে লেখা আছে বিস্তারিত, আপনাদের বুঝাইছিও যে কিভাবে উৎপন্ন হয়েছে। এটা পেটের ভিতরে যখন ইনপুট দিয়ে দিছে তখন সেটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এই সমীকরণটা দিয়ে ম্যাথ আসছে। তো এরপরে আমরা পড়াইছিলাম এমফাসিস, খেয়াল কর। আর আমাকে বুয়েটে যখন আমি ভর্তি পরীক্ষা দিই তখন আরো আমাকে একটা কোশ্চেন করছিল বুয়েটে ভর্তি পরীক্ষাতে ভাইবাতে আর কি, যে এখানে তো তিনটা সিগন্যাল আছে, খেয়াল করেন। একটা হচ্ছে উপরের সিগন্যালটা হচ্ছে আপনার প্রথম সিগন্যালটা হচ্ছে মেসেজ সিগন্যাল, এরপর হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল। তো স্যার আমাকে প্রশ্ন করছিল আর কি, আমি যখন একটা মেসেজ সিগন্যালকে ক্যারিয়ার সিগন্যাল দিয়ে মডুলেটেড করব আর কি, তখন তখন কি মেসেজ সিগন্যালটার কি হবে আর কি। তো আসলে তখন যদি আমি মানে মেসেজ সিগন্যাল ক্যারিয়ার সিগন্যালের ভিতরে যদি মেসেজ সিগন্যালটা ঢুকাই দিই আর কি, তখন দেখেন মেসেজ সিগন্যালে যদি সাইন থাকে এখানে কিন্তু খেয়াল করেন যে আপাতত কিন্তু এখানে কি আছে মেইন সিগন্যালটা সাইনই আছে, জাস্ট কি হচ্ছে এর ফ্রিকোয়েন্সিটা কোথাও বেড়ে যাচ্ছে অথবা কোথাও ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে কমে যাচ্ছে, সিগন্যালটা কিন্তু চেঞ্জ হচ্ছে না আর কি, যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা আছে, বাট ফ্রিকোয়েন্সিটা কোথাও বেড়ে যাচ্ছে অথবা কোথাও কমে যাচ্ছে আর কি, ব্যাপারটা হচ্ছে সেটা, মানে আনসারটা এটা হতো আর কি। তো এরপরে হচ্ছে যে জিনিসটা আমি বলতেছিলাম আর কি, এখানে যে জিনিসটা খেয়াল আছে দেখেন, আমরা বলছিলাম এমফাসিস। এমফাসিস এটা কি, এমফাসিস মানে হচ্ছে কোনো কিছুকে বুস্টিং করা, এমপ্লিফাই করা। আমি যদি কথা বলি এখন আমার কথাটা তো আপনাদের পর্যন্ত যাবে না, আমি বলছিলাম ওই দিন, এখন এই কথাটাকে পাঠানোর জন্য প্রথমে কি করতে হবে, এটাকে এমপ্লিফাই করতে হবে আর কি। তো এই জন্য যেটা করা হয় এটা হচ্ছে প্রি এমফাসিস করা হয়। তো প্রি এমফাসিস করে আর সাথে সাথে যে কথা করা হবে, আমার কথার মধ্যে যদি কোনো নয়েজ থাকে আর কি, এই নয়েজটাকে রিডিউস করার ট্রাই করা হয়, ঠিক আছে। তো প্রি এমফাসিস ডি এমফাসিস এটা জাস্ট কনসেপ্ট, ভাইবার জন্য রাখতে পারেন, বা এটা জাস্ট ফিগারটা এখানে দেওয়া আছে আর কি। প্রথমে হচ্ছে একটা হাই পাস ফিল্টার ইউজ করা হয়, কারণ এখানে আপনাকে করতে হবে, একটু এমপ্লিফাই করতে হবে, সিগন্যাল টু নয়েজ রেশিওটাকে ইনক্রিজ করতে হবে, এই জন্য হাই পাস ফিল্টার। এর উল্টা প্রসেসটা করা হয় ডি এমফাসিস, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে যে জিনিসটা আর কি, এটা হচ্ছে ডাইরেক্ট এফএম। তো ডাইরেক্ট এফএম এর ক্ষেত্রে যে কমার্শিয়াল এফএম এর যে মানে ব্যান্ডউইথের যে ফ্রিকোয়েন্সি ডিভিয়েশন, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডিভিশনে 75 হার্জ আর কি, ঠিক আছে। তো আর এমনিতে হচ্ছে ডাইরেক্ট এফএম এর যে প্রবলেমটা, এটা হচ্ছে ডাইরেক্ট এফএম এর ব্যান্ডউইথ মাত্র 5 কিলো হার্জ আর কি, এটা থেকে এত বেশি ইম্পর্টেন্ট না। তো এখানে যেটা ইম্পর্টেন্ট আর কি, নেরু ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। নেরু ব্যান্ড কেন, কারণ আমরা যে বিটাটা পাচ্ছিলাম আর কি, মডুলেশন ফ্রিকোয়েন্সি মডুলেশন ইনডেক্স, এটার মান যখন 1 থেকে ছোট হয় তখন এটাকে বলা হয়েছে নেরু ব্যান্ড আর কি। তো নেরু ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন কোথায় ইউজ করেছে, ডাইরেক্ট এফএম এর মধ্যে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করা হয়েছে নেরু ব্যান্ড মানে ইনডাইরেক্ট মেথডে আর কি। ইনডাইরেক্ট মেথডের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে নেরু ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। নেরু ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন জিনিসটা লাগবে আর কি, এটা হচ্ছে যে
এটা কিভাবে ড্র করতে হয় খেয়াল করেন, আমি এই ব্লক ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে হয় এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। কিভাবে শেয়ার করছিলাম, যে প্রথমে আমি একটা মেসেজ সিগন্যাল দিয়েছিলাম, এই যে দেখেন এমটি, এই যে এমটি, এটা মডুলেটর সিগন্যাল দিয়েছি, তারপরে এটাকে আমি ইন্টিগ্রেশন করছি, এই যে ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেটর দিয়ে, তারপরে কি করছি টুয়াইস পাই কে এফ প্রোডাক্ট মডুলেটর দিয়ে গুণ করছি, আবার অপর পাশ থেকে কি করছি আমি একটা ক্যারিয়ার সিগন্যাল দিচ্ছি এসি কস টুয়াইস পাই এফসিটি, এটাকে আবার কি করছি 90 ডিগ্রি ফেজ শিফটার দিয়ে যখন করছি তখন এসি সাইন টুয়াইস পাই এফসিটি আছে, এটা কি করছি প্রোডাক্ট মডুলেটর সাথে গুণ করছি, গুণ করে যে গুণফলটা তৈরি হয়েছে এটাকে মাইনাস করে আর ক্যারিয়ার সিগন্যালের সাথে প্লাস করে যে আউটপুটটা হয়েছে সেটা হচ্ছে নেরুবেন, এটা হচ্ছে নেরুবেনটা আমরা সমীকরণ বের করছি, সমীকরণ করে সেটা করছি। তো এখান থেকে যদি কোশ্চেন হার্ড হয় না, যদি কোশ্চেন হার্ড হয়, আবার বলতেছি যদি কোশ্চেন হার্ড হয় বা কোনো ব্লক ডায়াগ্রাম দিতে হলে এই ব্লক ডায়াগ্রাম আমরা দিতে পারি, আর আপনি যদি এই ব্লক ডায়াগ্রামটা পারেন, এই সমীকরণটা দেখে খেয়াল করেন, এই সমীকরণটা দেখে যদি এই ব্লক ডায়াগ্রামটা পারেন, এখানে লেখা আছে শীটের মধ্যে কিভাবে আঁকছি, এবং এটা আমি ক্লাসে বুঝেছি, যদি পারেন তাহলে দেখবেন কি আপনি ন্যাচারালি বাকি সবকিছু ইয়া করতে পারতেছেন, আনসার করতে পারতেছেন। দ্বিতীয় যেটা, এটা হচ্ছে সিঙ্গেল টুন মডুলেশন। সিঙ্গেল টুন মডুলেশনে বেশি কিছু ইম্পর্টেন্ট না, সমীকরণ কিভাবে আসে এটা প্রমাণ করতে হবে না কখনো, যে সমীকরণটা মনে রাখলে হবে, থিটা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এফ সি ইজ ইকুয়াল টু প্লাস টুয়াইস পাই এফ সি প্লাস বিটা সাইন টুয়াইস পাই এফ এম টি, জাস্ট এই সমীকরণটা যে সিঙ্গেল টুন মডুলেশনে থিটার মানটা চেঞ্জ হয়ে যায়, এখান থেকে কি আসে ফ্রিকোয়েন্সি মডুলেশন যে বিটার মানটা সিঙ্গেল টুন মডুলেশনতে পাওয়া যায়। তো এই সমীকরণটা দিয়ে অনেকগুলো ম্যাথ, এই যে আমাদের এই হ্যান্ড নোটটার মধ্যে ম্যাথ দেওয়া আছে, এই সমীকরণটা দিয়ে আপনারা একটু দেখে নিন, বাট এটা দিয়েও মাঝে মাঝে ম্যাথ আসে আর কি। তো সিঙ্গেল টুন মডুলেশনের যে সমীকরণটা, এই যে সমীকরণটা প্রমাণ এটা আছে, এখান থেকে আবার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করা কিভাবে করা হয় এটা এখানে দেখানো হয়েছে, এটা এখনো আসে নাই বাট আসতে পারে আর কি, বই পাওয়ার কিছু নেই। এখান থেকে সবচেয়ে বেশি যে ম্যাথ আসছে আর কি, সবচেয়ে সহজ ম্যাথ, এবং আমি আবারও বলি কমিউনিকেশন কিন্তু হচ্ছে বইয়েতে যারা ভর্তি পরীক্ষা দিবেন কমিউনিকেশন থেকে ম্যাথ আসবে 3টা, আমরা যারা পরীক্ষা দিচ্ছি এখানে 3-4টা ছিল, এবং এই 3টা ম্যাথ করতে আপনার সর্বোচ্চ টাইম লাগবে 10 মিনিট, কারণ এখানে ম্যাথ সবচেয়ে বেশি ছোট থাকবে এবং ম্যাথ খুব কম, পেঁচানোটা একটু কম থাকবে, বাট আপনার হচ্ছে টার্মটা ধরতে পারতে হবে আর কি। এই যে সমীকরণটা ট্রান্সমিশন ব্যান্ডউইথ বিটা, এটা কি, এই যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ প্লাস কত কি পরিমাণ এফ এম পরিমাণ, এদিকে এফ এম পরিমাণ, অর্থাৎ 2fm প্লাস 2 ডেল এফ, এই যে সূত্রটা প্লাস এই সূত্রটা, এই দুইটা সূত্র দিয়ে আপনার মনে করেন ম্যাথ আসছে হচ্ছে, কোথায় কোথায় ম্যাথ আসছে আমি বলি আর কি, যে এই দুইটা সূত্র দিয়ে আপনার ম্যাথ আসছে হচ্ছে NWPGCL এ আসছে, এই দুইটা সূত্র দিয়ে BTCL এ আসছে, তারপরে EGCB তে আসছে, তারপরে হচ্ছে আপনার ইয়াতে আছে BCICI তে আছে, এগুলো সবগুলো 2019 সালে আছে, নতুন কিন্তু আছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডুলেশনটা আগে অঙ্ক আসতো না, জাস্ট এখন দেখেন এই সূত্রটা কিন্তু কেমন কঠিন কোনো সূত্র না। ট্রান্সমিশন ব্যান্ডউইথ কি হবে, আপনার তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন তো লাগবেই, আপনি সিগন্যালটার দিকে তাকালে দেখতে পারবেন যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন লাগবে, তারপর হচ্ছে এফএম টুয়াইস এফএম পরিমাণ লাগবে, এখানে গ্রাফ দিয়ে বোঝানো আছে আর কি। কার্সর রুল ইউজ করে এগুলো করার দরকার নাই, এগুলো জাস্ট যারা হাইলি প্রিপারেশন নেবেন এরা নেবেন আর কি। আর এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে পার্সেন্ট মডুলেশন, খেয়াল করেন যে পার্সেন্ট মডুলেশন জিনিসটা এটাও আসে নাই, ক্যারিয়ার সুইং যেটা 2 ইনটু ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, এটা দিয়ে একটা ম্যাথ আছে ডেস্কোতে, ঠিক আছে, এটা ছিল আমাদের ইয়ে আর কি, বাট যেটা খেয়াল খুবই সহজ, আমি বলছি এই যে 10 মিনিট আপনাদের সাথে এটা রিভিউ করছি, আপনি যখন রিভিশন দিবেন মাত্র 10 মিনিট লাগবে যদি কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে আর কি। এরপরে আমরা যাই হচ্ছে আপনার এমপ্লিটিউড মডুলেশনের দিকে আর কি, একটু প্লিজ শুরু থেকে যাই এমপ্লিটিউড মডুলেশনে। এমপ্লিটিউড মডুলেশনে যেটা করবেন, আমি যেটা নোট করছিলাম এটা আমার হাতে নাই আপাতত। এমপ্লিটিউড মডুলেশনে এগুলো কিছুই পড়ার দরকার নাই, ঠিক আছে, এখানে অ্যান্টেনার যে দৈর্ঘ্যটা λ/4 এটা শুধু পড়বেন, এটা দিয়ে কোনো প্রশ্ন আসে না বা কখনো আসতে পারে, ঠিক আছে। এমপ্লিটিউড মডুলেশনে এগুলো কিছু করার দরকার নাই, ডাইরেক্ট চলে যাবেন হচ্ছে এই যে এমপ্লিটিউড মডুলেশনের যে সমীকরণটা, এই যে এখানে আমি যখন এই দেখেন এমপ্লিটিউড মডুলেশনের কনসেপ্টটা কি, আমি যখন মেসেজ সিগন্যালের এই যে এই মেসেজ সিগন্যালটা যখন কি করব ক্যারিয়ার সিগন্যালের এমপ্লিটিউডের মধ্যে বসাই দিব আর কি, তখন এই এমপ্লিটিউডের যে চেঞ্জটা হবে এটা হবে এমপ্লিটিউড মডুলেশন আর কি। এই যে মডুলেশন ইন্ডেক্স দিয়ে অঙ্ক আসছে, ঠিক আছে, এটা পড়বেন। তারপর হচ্ছে এই যে কিভাবে হচ্ছে আপনার হচ্ছে কি ফুরিয়ার ট্রান্সফারটা কিভাবে করতে হয়, এই গ্রাফগুলো লাগবে, হ্যাঁ, সাইড বেন্ড স্পেকট্রাম এগুলো লাগবে। তারপরে ওভার মডুলেশন, ক্রিটিক্যাল মডুলেশন, আন্ডার মডুলেশনের যে গ্রাফগুলো আছে এগুলো একটু পড়বেন, এগুলো লাগবে। এখান থেকে যেটা আসে আর কি, এই যে এখানে পাওয়ার, বিশেষ করে এমপ্লিটিউড মডুলেশন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে এই জায়গা থেকে, মানে পাওয়ার ক্যালকুলেশন অফ এমপ্লিটিউড মডুলেশন। আপনারা দেখবেন এবার যে বইতে প্রশ্ন হয়েছে, এই বইটের কোশ্চেনে কিন্তু পাওয়ার থেকে একটা অঙ্ক আছে, অঙ্কটা খুবই সোজা ছিল। এই অঙ্কটা হচ্ছে এটা আর কি, আপনারা হয়তো পড়ছেন, এই যে এটা যে সাইড বেন্ড মডুলেশন এফিসিয়েন্সি n ইজ ইকুয়াল টু যে সাইড বেন্ড পাওয়ার বাই টোটাল পাওয়ার, জাস্ট এখানে সাইড বেন্ড পাওয়ার
ঠিক আছে। আর হচ্ছে মডুলেশন এফিসিয়েন্সির মান সম্ভবত দেওয়া আছে, এখান থেকে টোটাল পাওয়ারটা বের করতে বলছে। জাস্ট এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, এই সমীকরণটা লাগে বিটি ইজ ইকুয়াল টু বিসি 1 প্লাস ইউ স্কয়ার বাই ইউ1 প্লাস মিউ স্কয়ার বাই 2 আর কি। এই যে সমীকরণটা, এটা কোথা থেকে আসছে? এটা ওই যে এখান থেকে আসছে ট্রান্সমিশন পাওয়ারের সাথে, কারণ পাওয়ারের সাথে কিন্তু ইয়ার একটা সম্পর্ক আছে, ভোল্টেজ, পাওয়ারের সাথে ভোল্টেজের সম্পর্ক আছে। পি ইজ ইকুয়াল টু কত? বি স্কয়ার বাই আর। তো আমরা যদি এখানে ওই যে বি স্কয়ার বাই দেখাইছি এখানে কিভাবে আছে, কারেন্টের সমীকরণটাও করবেন, এগুলো দিয়ে মাঝে মাঝে অঙ্ক আসে। এই ফ্রিকোয়েন্সি মডুলেশন আর এমপ্লিটিউড মডুলেশন থেকে ব্লক ডায়াগ্রাম এত ইম্পর্টেন্ট না, জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য পড়ে রাখতে পারেন আর কি। বাট এগুলো না, এগুলো না। হ্যাঁ, এগুলো আছে, এই যে স্পেকট্রাম ড্রয়িং, সিঙ্গেল সাইড ব্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাবপ্রেস কেরিয়ার আর কি, মানে কেরিয়ারটা উইথাউট কেরিয়ার ছাড়া আর কি। তো এই ডাবল সাইড ব্যান্ড সাবপ্রেস কেরিয়ার দিয়ে একটা ম্যাথ আসছে, ম্যাথটা অনেক সহজ। জাস্ট হচ্ছে এখান থেকে পাওয়ার ক্যালকুলেশন আসছে আর কি, এই গত বুয়েটের যে রিটেন পরীক্ষা হয়েছে আর কি, এটাতে দেখেন এখানে খুবই সহজ। এমপ্লিটিউড মডুলেশনের মডুলেশন ইন্ডেক্স, আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড, এগুলো দিয়ে আর কি কিছু কিছু ম্যাথ একটু এরা নিজেরা তৈরি করে দেয়, মানে একটু এদিক সেদিক করে দেয় আর কি। তারপরে এখানে খেয়াল করেন যে এখান থেকে কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা বের করতে হয়েছে, কোথায় থেকে বের করতে হয়েছে? একটা অসিলেটরে আপনার ইন্ডাকটেন্সের মান দেওয়া আছে, তারপর হচ্ছে এই যে ক্যাপাসিটরের মান দেওয়া আছে, ইন্ডাকটেন্সের মান দেওয়া আছে আর কি। সেখান থেকে আপনি কেরিয়ার ফ্রিকোয়েন্সি বের করছেন। তো আপার সাইড ব্যান্ড মানে হচ্ছে কি কেরিয়ার ফ্রিকোয়েন্সি প্লাস হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, লোয়ার সাইড ব্যান্ড হচ্ছে কেরিয়ার ফ্রিকোয়েন্সি বিয়োগ হচ্ছে মেসেজ সিগন্যাল, তারপর মডুলেশন। খুবই সহজ, তাহলে আপনার সূত্রগুলো রিভিশন দিলেই হবে, এখানে তেমন কিছু নাই। বাট এখান থেকে এটা আছে টোটাল মডুলেশন ইন্ডেক্স, যে এটা যদি 3টা মডুলেশন ইন্ডেক্স দেওয়া থাকে আর কি ইন্ডিভিজুয়ালি আর কি, তাহলে সেটা টোটাল মডুলেশন ইন্ডেক্স কি হবে? এই ম্যাথটা করতে পারেন, তখন হবে রুট ওভার প্রতিটা মডুলেশন ইন্ডিভিজুয়াল মডুলেশন স্কয়ার করে তার সেটা যোগফল করা আর কি। মানে তেমন কঠিন কিছু না, জাস্ট হচ্ছে সূত্রটাকে রিভিউ করে ফেলা। ওই যে আমি যেভাবে একটু আগে রিভিশনটা দেখাইছি আপনাদেরকে, ফ্রিকোয়েন্সি মডুলেশনটা কঠিন, ওই তুলনায় আপনার এমপ্লিটিউড মডুলেশনটা অনেক ইজি। ঠিক আছে, এখানে করবেন, তারপরে এগুলা করবেন, এখানে এগুলো এত বেশি ইয়া না। তারপরে হচ্ছে জাস্ট এই মানে আগের সূত্রই, এখানে নতুন কিছু নাই। ঠিক আছে, শেষে দিয়ে মনে একটা কি জানে আছে, এখানে একটু ভুল আছে। হ্যাঁ, যে এটার যে ড্রয়িংটা আর কি খেয়াল করেন, এই ড্রয়িংটা ভুল আছে, এটার ইয়াটা এরকম হবে, এটার উপর ওভারল্যাপ যদি করে আর কি, তাহলে যে এই ড্রয়িংটা হালকা ইয়া হবে আর কি, চেঞ্জ হবে আর কি। বাট হচ্ছে এটা সম্ভবত ওই যে উপরে যেটা দেওয়া আছে আর কি, এটা এরকম না। সরি, আচ্ছা এটা আমি একটু দেখাই দিই ড্রয়িংটা কিরকম হবে আর কি, যেটা যদি ইয়ে করে আর কি। আচ্ছা এটা কি এটা? না, এটা মনে হয় আরেকটা। সেটা আপনারা একটু দেখে, না না এটা না, এটা ভুল না, এটা ঠিক আছে, আমরা ইয়াতে চলে আসি। ঠিক আছে, এটা না, এটা হচ্ছে আমরা ইয়াতে চলে আসি, এটা না। ঠিক আছে, এটা না। তারপর হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনটা দেখাইছি, এখন হচ্ছে আমরা খুব দ্রুত আর কি ডিজিটাল মডুলেশনে চলে যাচ্ছি। দেখেন কোথাও যদি প্রবলেম হয় আমার সাথে শেয়ার করেন আর কি, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো আর কি, এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর কি। এটা হচ্ছে আপনার যেটা বলতেছিলাম যে এই ডিজিটাল মডুলেশন আর কি। তো ডিজিটাল মডুলেশনের আন্ডারে আর কি আমরা যেটা আজকে পড়বো, এটা হচ্ছে পাস কোড মডুলেশন আর কি। পাস কোড মডুলেশন থেকে খেয়াল করবেন আর কি, যে পাস কোড মডুলেশন থেকে প্রতি পরীক্ষাতে এমন কোনো পরীক্ষা নাই যদি কমিউনিকেশন থেকে যদি কোশ্চেন আসে, তাহলে খেয়াল করবেন যে এই যে পাস কোড মডুলেশন থেকে কোশ্চেন আসে, কমিউনিকেশন থেকে যদি কোশ্চেন আসে আর কি, খেয়াল করবেন তাহলে কোশ্চেন আসে শুধুমাত্র পাস কোড মডুলেশন থেকে যদি কোশ্চেন আসে। তারপর যদি কোশ্চেন একটু ঘুরাইয়া পেঁচাইয়া দেয় তাহলে অন্য মডুলেশন থেকে কোশ্চেন গুলো করে আর কি। তো পাস কোড মডুলেশনটাও তেমন কঠিন কিছু না, বাট হচ্ছে যদি আপনারা এখানে সূত্রগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা পুরোটাই হচ্ছে সূত্রের উপর অ্যাপ্লিকেশন চলে আর কি। তাই আপনারা চেষ্টা করবেন আর কি সাথে থাকার জন্য, আমিও চেষ্টা করবো যে যতটুকু পারি আর কি আপনাদেরকে দেখানোর জন্য আর কি। কেউ যদি না বুঝতে পারে তাহলে বললেন আর কি। আর এমপ্লিটিউড মডুলেশন আর অ্যাঙ্গেল মডুলেশনে যদি কারো কোনো প্রবলেম থাকে আর কি ম্যাথ করতে গিয়ে, এটা পরবর্তী ক্লাসে আমরা সলভ করবো, অথবা আমাকে ইনবক্স করেন আর কি, সন্ধ্যার পরে আর কি আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমরা কেন ডিজিটাল মডুলেশনে আসলাম আর কি, আমরা তো এর আগে এমপ্লিটিউড মডুলেশন করছি, ফিজিক্যাল মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন করছি। মেইনলি হচ্ছে আমরা ডিজিটাল মডুলেশন আসার পিছনে যে কারণটা আর কি, এটা হচ্ছে মূলত ডিজিটাল মডুলেশনটা মোর ফ্লেক্সিবল, একই সাথে সাথে হচ্ছে আপনার ডিজিটাল মডুলেশনে লুজ কম হয়, ইরর কম হয়, সিগন্যাল টু নয়েজ রেশিওটা কি হয় বেশি হয়, ব্যান্ডউইথের ইউজটা অনেক বেশি,
ইফিসিয়েন্সি হয় আর কি। এই কারণে মূলত আমরা এই যে ডিজিটাল কমিউনিকেশন ইজ সো পপুলার, কি কারণে ডিজিটাল কমিউনিকেশন পপুলার আর কি, বা কেন আমরা আসছি আর কি, এই জিনিসটা নিয়ে আলোচনা করছি। এগুলো এমনিতে আসবে না, ঠিক আছে, বাট এগুলো কেউ যদি বিসিএস এর পরীক্ষা দেয় আর কি, দেখেন বিসিএস এটা কিভাবে আসছে আর কি, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন আসেন যে একটা মডুলেশন আসলে কিভাবে করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো মডুলেশন, আপনি যদি যে কোনো মানে ডিজিটাল মডুলেশন করতে চান, এটা আপনার মনে করেন পাসকুট মডুলেশন হোক, ডেল্টা মডুলেশন হোক, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন হোক, আর হচ্ছে ডিফারেনশিয়াল পাসকুট মডুলেশন হোক, যে কোনো মডুলেশন করতে চান তাহলে আপনাকে এই ব্লক ডায়াগ্রামটা মেনটেন করতে হবে আর কি। আমি জাস্ট আপনাদের সাথে 1 মিনিটে জাস্ট ব্লক ডায়াগ্রামটা বলতেছি আর কি। প্রথমে আমাকে একটা ডিসক্রিট ইনফরমেশন নিতে হবে, ঠিক আছে। ডিসক্রিট ইনফরমেশন কেন? কারণ আমি যেটা বলতেছি, আমাকে তো ডিজিটাল মডুলেশন মানে তাকে কি করতে হবে, তাকে একটা আমাকে ভ্যালু দিতে হবে। উইথাউট তাকে আমি তো কোনো মানে বেসব্যান্ড সিগন্যাল আর কি, এটাকে ডিসক্রিট ইনফরমেশন নিতে হবে। তারপর সোর্স এনকোডার, এই সোর্স এনকোডারকে অনেক সময় বলা হয় যেটা এটাকে স্যাম্পলার বলা হয় বা কোয়ান্টাইজার বলা হয় আর কি। তারপর হচ্ছে চ্যানেল এনকোডার, ঠিক আছে। চ্যানেল এনকোডারে আমি হচ্ছে এখানে 0-1 বিট দেবো আর কি। তারপর হচ্ছে আমরা এখানে মডুলেটর, আমরা দেখছি আর কি এমপ্লিটিউড মডুলেশন আমরা কি করছিলাম, আমরা খেয়াল আছে কিনা, আমরা এমপ্লিটিউড মডুলেশনে যে কাজটা করছি আর কি, যে একটা মেসেজ সিগন্যালের টাকে কি করছি, ক্যারিয়ার সিগন্যালের এমপ্লিটিউডকে চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যালের এমপ্লিটিউডটাকে চেঞ্জ করে দিয়েছি। আবার ফ্রিকোয়েন্সি মডুলেশন যখন করছি তখন মেসেজ সিগন্যাল দিয়ে হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। তো এখানে ডিজিটাল মডুলেশনের ক্ষেত্রে আমাদেরকে কি লাগবে, মডুলেটরের ক্ষেত্রে আমাদের এখানে যেটা লাগে হাই ফ্রিকোয়েন্সি বিট প্যাটার্ন লাগবে, কারণ এখানে তো আমি বিট দিয়ে করব, 0-1 দিয়ে কাজ করবো, তাহলে এখানে বিট প্যাটার্ন লাগবে আর কি। এটার উল্টা জিনিসটা হচ্ছে আপনার কি হয়, ডিমোডুলেটরে করা হয় আর কি। জাস্ট এটা যে কোনো একটা ইয়ার জন্য আর কি, জাস্ট এটা বোঝার জন্য একটু জানিয়ে রাখতে পারেন আর কি। তারপর আসেন আপনার মানে স্যাম্পলিং থিওরামটা আর কি, যে স্যাম্পলিং থিওরামটা কি করতেছে বলতেছে আর কি, যে আমি যদি কোনো একটা সিগন্যালকে পাঠাই আর কি, ঠিক আছে, আমি যদি প্রথমে কোনো একটা সিগন্যালকে পাঠাই আর কি, পাঠাইলে আমাকে প্রথমে কি করতে হবে, এটাকে স্যাম্পলিং করতে হবে। তো স্যাম্পলিং করা মানে কি, এটাকে হচ্ছে যে মানে বিভিন্ন ভাগে ভাগ করা আর কি, সিগন্যালটাকে ভাগ করা আর কি। তো স্যাম্পলিং করার যে এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা আমাকে কি হইতে হবে, যে ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি আছে, মেসেজ সিগন্যালের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে এর দ্বিগুণ বা তার চেয়ে বেশি হতে হবে। যদি এটা না হয় তাহলে কি হবে, আমি সেই সিগন্যালটাকে রিকভারি করতে পারবো না, সেটাকে বলা হচ্ছে এলিয়াসিং এফেক্ট। অর্থাৎ আমি যে সিগন্যালটাকে পাঠাচ্ছি আর কি, এটাকে যদি আমি যে সিগন্যালকে স্যাম্পল করবো আর কি পাঠানোর জন্য, আমি ওই যে এখানে দেখাইছিলাম যে শুরুতে আমি একটা সিগন্যাল পাঠাইতে গেলে আমাকে কি করতে হবে, ডিসক্রিট ইনফরমেশন সোর্সে আমাকে সিগন্যালটাকে মানে ভাগ করতে হবে, মানে প্রথমে আমাকে স্যাম্পল করে নিতে হবে। আমি আরেকটু দেখাই, এটার একটা ফিগার আছে এখানে। হ্যাঁ, এই যে দেখেন, যে ল পাস ফিল্টারের মধ্যে পাঠাইতে হবে প্রথমে, ল পাস ফিল্টারের ভিতর দিয়ে কেন পাঠাইতে হবে এটা আমি বলতেছি। তারপর হচ্ছে স্যাম্পল করতে হবে, তারপর কোয়ান্টাইজার করতে হবে, এনকোডার করতে হবে। আমরা আজকে এই প্রত্যেকটা টার্ম শিখবো আর কি। তো প্রথমে কেন ল পাস ফিল্টার দিয়ে পাঠাইতে হবে, এই ল পাস ফিল্টারটাকে বলা হয় এন্টি এলিয়াসিং ফিল্টার, ঠিক আছে। কেন করা হয়, যেমন আমি আপনাদের সাথে কথা বলতেছি এখন, হঠাৎ করে মনে করেন একটা বিশাল বড় একটা মাইকের সাউন্ড চলে আসলো, যেটা হচ্ছে আনএক্সপেক্টেড আর কি, বা অন্য কোনো একটা বড় ধরনের সাউন্ড চলে আসলো যেটা আসলে আপনারা শুনতে যাচ্ছে না, তখন কি করতে হবে, আমি চাচ্ছি এই যে হাই ফ্রিকোয়েন্সির যে আনএক্সপেক্টেড যে সিগন্যালটা আর কি, সেটাকে আমি কি করে দিচ্ছি, কাট করে দিতে চাইছি, কাট করে আমার ডিজাইরের যে সিগন্যালটা সেটাকে পাঠাতে চাই। তারপর আমাকে স্যাম্পলার করতে হবে, স্যাম্পলিংটা আমরা দেখতেছিলাম এখানে আর কি, যে এখানে বলা হচ্ছে কি, যে আমি যে সিগন্যালটাকে পাঠাতে চাচ্ছি আর কি, সেই সিগন্যালটার যে ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কি হইতে হবে, মেসেজ সিগন্যালের ডাবল হইতে হবে। জিনিসটা আসলে কি, এটা একটু দেখি, যে আগামী ক্লাস থেকে আমি একটু লেখে লেখে ইয়া করার চেষ্টা করবো আর কি। আমি একটু চিন্তা করতেছি আর কি, যে গ্রাফিক্স ড্রয়িং ইয়া ইউজ করার জন্য দেখি পারি কিনা। তো এটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, খেয়াল করেন। তো এই মেসেজ সিগন্যালটা আমি কি করছি, বিভিন্ন পয়েন্টে ভাগ করছি, এই যে দেখেন এই পয়েন্টে এইভাবে এইভাবে ভাগ করছি, মানে স্যাম্পল, বিভিন্ন স্যাম্পল নিছি আর কি। তো স্যাম্পল নিছি, যে দেখেন এটা হচ্ছে স্যাম্পল গুলা, এই হচ্ছে স্যাম্পলটা আর কি। এখন আমি সর্বনিম্ন কয়টা স্যাম্পল নিতে হবে এই স্যাম্পলটাকে ইয়ে করার জন্য, আমরা বলতেছি মিনিমাম ডাবল হইতে হবে। যদি আমি মিনিমাম ডাবল ইয়াতে না নেই আর কি, যদি মিনিমাম দুইটা না নেই, যদি একটা নেই, তাহলে আমি এটা কখনোই কি করতে পারবো না, রিকভার করতে পারবো না আর কি, আনরিকভার থেকে যাবে আর কি। আর যখন মিনিমাম দুইটা নেবো তাহলে আমি সিগন্যালটাকে কি করতে পারবো, রিকভার করতে পারবো। এটাই বলতে স্যাম্পলিং থিওরাম আর কি, যেখানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা এই সূত্রটা লাগবে। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যে মেসেজ মানে মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ডাবল বা তার চেয়ে বেশি হতে হবে, এই সূত্রটা আপনি একটু পরে পরে প্রতিটা পরে পরে লাগবে। কারণ আপনি একটা সিগন্যাল পাঠাবেন মানে প্রথমে আপনাকে স্যাম্পল করতে হবে, স্যাম্পল না করে তো আপনি সিগন্যাল পাঠাতে পারবেন না। এই জন্য মানে এটা আপনার মাথায় থাকতে হবে, যে আপনার
প্রথমে সিগন্যাল নিয়ে লো পাস ফিল্টারের ভিতর দিয়ে পাঠানোর পরে আপনাকে স্যাম্পল করতে হবে। স্যাম্পল করতেছেন মানে আপনাকে শুরুতে এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কত, অর্থাৎ এই সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডাব্লিউটা কত এটা দেখতে হবে কোশ্চেন আছে কিনা। তারপর এটাকে 2 দিয়ে ভাগ করে আপনাকে ওই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলতে হবে। যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দ্বিগুণের থেকে যদি কম হয় তখন এই সিগন্যালটাকে আর কি করা যাবে না, রিকভার করা যাবে না। এই প্রসেসটাকে বলে এলিয়াসিং এফেক্ট। অর্থাৎ আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা যদি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির দ্বিগুণের থেকে যদি কম হয়, ওই যে আমরা এখানে দেখাতেছিলাম, যদি আমি একটা সিগন্যালে জাস্ট বোঝানোর জন্য আর কি, এটা একটু পরে আমরা কোশ্চেন আছে একটা, এই কোশ্চেনটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যদি কম হয় তাহলে এই সিগন্যালটাকে আর রিকভার করা যাবে না, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে এলিয়াসিং এফেক্ট। আর নাইকুইস রেটটা কি? নাইকুইস রেটটা হচ্ছে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা আর কি সমান হবে আর কি, ঠিক আছে। মানে নাইকুইস রেটটা হচ্ছে যে ওই মানে নাইকুইস রেট যেটা আর কি আর স্যাম্পলিং থিওরাম একই জিনিস আর কি। এটা হচ্ছে যে নাইকুইস রেট হচ্ছে যে আপনার যে নাইকুইস যে ফ্রিকোয়েন্সিটা আর কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দ্বিগুণ হবে। আর নাইকুইস টাইম ইন্টারভাল এটা কি, আমি যে একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালে যে করতেছি, যে আপনার স্যাম্পলিং যে করতেছি, এর মধ্যে আমি গ্যাপটা কতটুকু দিতেছি, অর্থাৎ এই সিগন্যালটা থেকে এই সিগন্যালটা পর্যন্ত গ্যাপটা, এটা থেকে এটা পর্যন্ত যে গ্যাপটা, এটা থেকে এটা পর্যন্ত যে গ্যাপটা, এটা থেকে এটা পর্যন্ত, টোটাল যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিটাকে আমি 1/, মানে এটা যদি ইন্টারভাল করি আমরা জানি টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f। তো আমরা ওই যে টি ইজ ইকুয়াল টু 1/f সেটা যদি বসাই দিই তাহলে নাইকুইস ইন্টারভালটা পাবো আর কি, যে কি পরিমাণ আসলে টাইমের গ্যাপটা রাখতেছি, আমি কত মিনিট পর পর আমি স্যাম্পলটা করতেছি, সেখান থেকে আমি নাইকুইস ইন্টারভাল। আবার বলতেছি যে নাইকুইস রেটটা হচ্ছে কি কার সমান, 2 ইনটু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির সমান, অর্থাৎ স্যাম্পলিং রেটের সমান আর কি। একই কথা, নাইকুইসের যে কথা স্যাম্পলিং রেট একই কথা আর কি। এখন আসেন আমরা একটা মানে ম্যাথ দেখি আর কি রিলেটেড। এখানে দেখেন, এটা দেখলে একবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে বলা আছে যে এলিয়াসিং এফেক্ট মানে কি, আমি একটু আগে বলছি যে এলিয়াসিং এফেক্ট হচ্ছে যে যদি এফএস টা দেখাই আমি আপনাদেরকে। এলিয়াসিং হচ্ছে যে দাঁড়ান এই যে এখানে বলতেছি যে বলছিলাম আর এলিয়াসিং মানে হচ্ছে যে এই যে এফএসটা আর কি, এই এফএসটা যদি কি হয়, ইয়া থেকে যদি টুয়াইস ডাব্লিউ থেকে যদি ছোট হয়, ঠিক আছে, তখন যেটা হবে আর কি, তখন সেখানে এলিয়াসিং ইস্যুটা ঘটে যাবে আর কি। তখন আর আমরা ওই সিগন্যালটাকে করতে পারবো না, রিকভারি করতে পারবো না আর কি। তো এখন দেখেন যে এখানে একটা জিনিস বুঝলে আপনাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমাদের একটা সিগন্যাল আর কি, যে সিগন্যালটা হচ্ছে এই যে একটা সিগন্যাল দেওয়া আছে আর কি এখানে, যে হোয়াট ডু ইউ মিন বাই এলিয়াসিং এফেক্ট, জাস্টিফাই এপ্রোপ্রিয়েট রিকনস্ট্রাকশন। মানে আপনাকে এমন একটা রিকনস্ট্রাকশন করতে বলতেছে যেখানে এলিয়াসিং এফেক্টটা থাকবে না, অর্থাৎ এফএসটা যে মেসেজ ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকে দ্বিগুণের চেয়ে বেশি হবে, দ্বিগুণের চেয়ে বেশি হবে। এখানে খেয়াল করেন যে প্রথমে হচ্ছে যে আমরা এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালটা, যেটা ব্যান্ডউইথ হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে মাইনাস ওমেগা থেকে ওমেগা পর্যন্ত আর কি। খেয়াল করেন, তারপরে আমি যদি এখন এটাকে কি করি, স্যাম্পল করি আর কি, আমি একটা সিগন্যাল নিলাম স্যাম্পল ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএস, এখানে একটা স্যাম্পল ফ্রিকোয়েন্সি যে এফএস, এটা কি হবে, এটা ডাবল এর চেয়ে কি হবে, বেশি হবে, অর্থাৎ এদিকে হচ্ছে ডাব্লিউ। আবার খেয়াল করেন এদিকে দেখে, এটা হচ্ছে ডাব্লিউ, এই জায়গাটা হচ্ছে ডাব্লিউ। খেয়াল করেন আমার যে মোবাইলের মাউসের যে কার্সরটা, এই জায়গাটা হচ্ছে ডাব্লিউ, এই জায়গাটা হচ্ছে ডাব্লিউ, তো এই টোটাল জায়গাটা কত, 2W। দেখেন এই গ্যাপটা কিন্তু 2W এর চেয়ে বেশি, 2W এর চেয়ে বেশি পরিমাণ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিয়ে করার কারণে কি হচ্ছে, এই মাঝখানে গ্যাপটা থাকতেছে। যদি আপনি 2W এর চেয়ে বেশি পরিমাণ না নিতেন তাহলে কিন্তু এই ব্যান্ড গ্যাপটা থাকতো না। এটাই আমরা একটু করে দেখবো আর কি। এখানে ওই দেখা যাচ্ছে আর কি যে ব্যান্ড লিমিটিং সিগন্যাল আর কি, ওই যে আমি একটু আগে যেটা বলছিলাম আর কি, এন্টি এলিয়াসিং ফিল্টার, যেটা কি করবে, এটা লো পাস ফিল্টার ইউজ করবে, যেখানে হচ্ছে আপনার কোনো মানে আনওয়ান্টেড যদি কোনো কিছু থাকে আর কি, তখন সেটাকে আপনার মানে করে ইউজ করে দিবে। এখন দেখেন এই ফিগারটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে বলছে কি যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.5 ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির 1.5 গুণ আর কি। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কোশ্চেনটাতে কি বলা হয়েছে একটু খেয়াল করেন। এই কোশ্চেনটা বুঝলে আপনার যে একটু আগে যেগুলো বলছি আর কি, এগুলো বুঝতে পারবেন। এগুলো তো বেশি ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে জানার জন্য মানে দরকার আছে আর কি। বাট ওই যদি কখনো ওই গ্রাফটা চলে আসে আর কি, তখন এটা লাগতে পারে আর কি। তো একটু খেয়াল করেন যে এখানে বলা হচ্ছে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.5 গুণ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির 1.5 গুণ। হ্যাঁ, আর এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 1 হার্জ।
ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 1 হার্টজ। তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি 1 হার্টজ হয় তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত হার্টজ হচ্ছে? 1.5 ইনটু 1 মানে 1.5 হার্টজ। এটা কি দ্বিগুণ হয়েছে? এটা কিন্তু আর দ্বিগুণ হয় নাই। যেহেতু এটা দ্বিগুণ হয় নাই, একটু বোঝার চেষ্টা করেন, যেহেতু এটা দ্বিগুণ হয় নাই, সুতরাং এখন কি হবে? যেহেতু এটা দ্বিগুণ হয় নাই, তাহলে এটা কি হবে? এখানে এলিয়াসিং ঘটে যাবে, স্বাভাবিকভাবে এটা এলিয়াসিং ঘটে যাবে। আমি দেখেন আপনারা এটা ধরতে পারতেছেন কিনা, আমি একটু ড্র করে দেখানোর চেষ্টা করি আর কি, করতে পারবো কিনা জানেন না, তারপর একটু ট্রাই করি আর কি। যে এই হচ্ছে, খেয়াল করেন, এখানে খেয়াল করেন, এই যে জায়গাটা এখান থেকে এখানে পর্যন্ত, ঠিক আছে, এটা ছিল আমরা যেটা বলতেছিলাম, এটা ছিল আমাদের ডাব্লিউ, ঠিক আছে, আমাদের এখানে বলতেছিলাম এটা হচ্ছে ডাব্লিউ। এখন যেটা হবে আর কি, আমি যদি এটাকে যদি মানে যদি আমি মানে মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সমান দিয়েও যদি করতাম, সমান দিয়ে যদি করতাম, তাহলে আমার এখানে মনে করেন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা এফএস হইতো, ঠিক আছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা এফএস হইতো। যদি আমি সমান দিয়েও করতাম, ঠিক আছে, তাহলে কি হইতো? এই জায়গাটা নিত। কিন্তু আমার এখানে বলতেছি এখন এফএসটা মনে করেন কততে আছে, মনে করেন 1.5 না, এখানে দেওয়া আছে এফএসটা, স্যাম্পলিংটা আমি করছি হচ্ছে 1.5, খেয়াল করেন 1.5 হার্টজে, ঠিক আছে। তাহলে আমার এদিকে কি পরিমাণ যাবে? এখানে আবার 1 পরিমাণ যাবে। এটা তো ডাব্লিউ মানে তো 1, তাহলে এদিকে 1 পরিমাণ যাবে, আবার এদিকে কি যাবে? 1 যাবে। অর্থাৎ এই জায়গাটাতে কি হবে? আমার একটা ওভারল্যাপ ঘটে যাবে। আমি যে জিনিসটা বলতে যাচ্ছি আর কি, এই জায়গাতে ওভারল্যাপটা ঘটে যাবে আর কি। দেখেন একটু পরে এটা দেওয়া আছে, এই যে খেয়াল করেন যে এই যে এখানে ওভারল্যাপ ঘটে গেছে, কারণ এখানে 1 ছিল, 1 থেকে যে এখানে 1.5 ছিল, 1.5 থেকে 1 যখন এদিকে গেছে, খেয়াল করেন এটা তো 1.5, তাহলে হচ্ছে এই যে ডিসটেন্সটা, এই জায়গাটা তো 1.5, তাহলে এই যে ডিসটেন্সটা এটা তো হচ্ছে 1। আবার খেয়াল করেন এই যে ডিসটেন্সটা, এটাও কিন্তু 1.5 থেকে 2.5 পর্যন্ত 1। অর্থাৎ এখানে কি হয়েছে? এই জায়গাটাতে ওভারল্যাপ ঘটে গেছে আর কি। তো এখন আসলে আমরা নিচের দিকে যাই। তো ওভারল্যাপের ফলে নতুন যে স্পেকট্রামটা উৎপন্ন হয়েছে, এটা দেখেন, এখন আর এই সিগন্যালটাকে কি করা যাবে না। আগের যে সিগন্যাল, আমার আগে মেইনলি সিগন্যাল ছিল এই সিগন্যালটা, এখন এটাতে যখন এলিয়াসিং ঘটে গেছে, অর্থাৎ আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির যে যেটা অ্যাপ্লাই করার কথা ছিল আর কি, নাইকুইস্ট এটা যখন আমি অ্যাপ্লাই করি নাই, তখন এখানে এলিয়াসিং ঘটে গেছে এবং আমি এই সিগন্যালটাকে আর কি করতে পারতেছি না, রিকভারি করতে পারছি না। এই কোশ্চেনটা এখানে আনসার দেওয়া আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে নাইকুইস্ট রেট কি, নাইকুইস্ট ইন্টারভাল কি, এটা বলা আছে। আমরা অলরেডি অতটুকু পর্যন্ত পড়ছি। এখন আমরা একটা ম্যাথ দেখি আর কি, ম্যাথটা দেখলে কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপর আপনাদেরকে কোশ্চেন, আমি কোশ্চেন নেব আর কি, যদি না বুঝেন। আমরা এখন মেইন পার্টটাতে যাই নাই, আমি আবারও বলতেছি মেইন পার্টটাতে যাই নাই। মেইন পার্টটাতে যখন যাব তখন হচ্ছে আমরা আর একটু আস্তে আস্তে যাবো, বাট এখনো আমি মেইন পার্টে যাই নাই। তো এখানে একটা মেসেজ সিগন্যাল দেওয়া আছে, খেয়াল করেন, এই যে এখানে একটা মেসেজ সিগন্যাল দেওয়া আছে, এমটি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2 পাই cos 4000 পাই টি cos 1000 পাই টি আর কি। বলছে কি এখানে নাইকুইস্ট রেট আর ইন্টারভাল বের করার জন্য আর কি। তো আমাদেরকে এখান থেকে নাইকুইস্ট রেট আর ইন্টারভাল বের করতে বলছে আর কি। তো আমরা তো নাইকুইস্ট রেট তো আমরা জানি, নাইকুইস্ট রেট তো জানেন যে 2 ইনটু FNR, খেয়াল আছে কিনা? FNR ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু FS, খেয়াল করেন নাইকুইস্ট রেট, হ্যাঁ এখানে এই যে FNR ইজ ইকুয়াল টু, সরি 2 ইনটু W, সরি F নাইকুইস্ট রেট ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু W আর কি, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর কি। আর নাইকুইস্ট ইন্টারভাল হচ্ছে 1/2W। তো এখানে খেয়াল করেন আমরা যেটা করছি আর কি, এখানে এই জায়গাটাতে আর কি 2 cos A cos B সূত্র অ্যাপ্লাই করছে। 2 cos A cos B আমরা জানি cos A minus B প্লাস cos A plus B। তারপরে এখান থেকে ইয়ে করছে, করার পরে যেটা হয়েছে আর কি, এই সিগন্যালটা হচ্ছে এটা, জাস্ট মানে ইয়ে আর কি, ত্রিকোণমিতি করছে। ত্রিকোণমিতি করার পরে দেখেন এখানে দুইটা সিগন্যাল উৎপন্ন হয়েছে। এখন একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে, দুইটা পার্ট আছে আর কি সিগন্যালটার, একটা পার্ট হচ্ছে 1500 ফ্রিকোয়েন্সি আর একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 2500। খেয়াল করেন এখন আমি কোনটা নেব, কারণ হচ্ছে আমি তো বলা হচ্ছে কি যে আমি যদি নাইকুইস্ট রেট বের করতে চাই, আমাকে কি করতে হবে? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দ্বিগুণ নিতে হবে। 1500 কিন্তু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি না, তো আমি কিন্তু 1500 নিয়ে কাজ করলে হবে না, আমাকে কাজ করতে হবে কি F2 নিয়ে, অর্থাৎ 2500 ফ্রিকোয়েন্সি নিয়ে। তো এখন তারা এটাই করছে, নাইকুইস্ট যে 2 ইনটু 2500। তারপর নাইকুইস্ট ইন্টারভাল কি করছে, এটাকে জাস্ট মানে ফ্রিকোয়েন্সিকে জাস্ট মানে ইনভার্স করছে আর কি, ইনভার্স করার কারণে হচ্ছে ইন্টারভাল বেরিয়ে গেছে। এরপর খেয়াল করো 2 নাম্বার যে সিগন্যালটা, এটা থেকে বই পাওয়ার কোনো কারণ নাই। এই যে সিগন্যালটা আর কি, খেয়াল করেন এই সিগন্যালটা থেকে বই পাওয়ার কোনো কারণ নাই, এই সিগন্যাল থেকে বই পাওয়ার কারণ নাই যে না জানে এটা কি সিগন্যাল। এখানে খেয়াল করেন এটা হচ্ছে আনপিরিয়ডিক আর কি, নিচেটা তো পিরিয়ডিক না, যেহেতু এটা পিরিয়ডিক না, সুতরাং এটা নিয়ে চিন্তা করা দরকার। উপরের যে অংশটা আমরা সেটা নিয়ে চিন্তা করবো আর কি, যে এই যে সাইন যে 500
পাইটি আছে, আমরা এটা নিয়ে চিন্তা করবো আর কি। ঠিক আছে, তো আমরা আসলে দেখি যে সাইন 65 কি করে। সাইন 65 কে যদি আমরা বাড়ি 250 হয়, তো নাইকুইস্ট হবে 2 * 250, নাইকুইস্ট ইন্টারভাল হচ্ছে 20। এটা দিয়ে ম্যাথ আসে, আমরা বলছি নাইকুইস্ট ইন্টারভাল দিয়ে ম্যাথ আসে। জাস্ট এই জিনিসটা আপনারা খেয়াল করলে চলবে আর কি। এখন আসলে আমরা একটু সামনের দিকে যাই। এই যে স্যাম্পলার, আমরা কিন্তু স্যাম্পলার করে গেছি। ঠিক আছে, স্যাম্পলার আমরা করে ফেলছি। এখন সম্ভবত আমরা, হ্যাঁ দেখেন, প্রথম হচ্ছে এন্টি এলিয়াসিং ফিল্টার। তো এন্টি এলিয়াসিং ফিল্টার কি করে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু আগে। ঠিক আছে, এন্টি এলিয়াসিং কি করে, যে কখনো চিল্লাচিল্লি করলে বা কোথাও যদি বড় ধরনের ইয়া থাকে আর কি, নয়েজ টোয়েজ থাকে আর কি, পাখির ডাক থাকে আর কি, বা মাইকিং এর কোনো সাউন্ড থাকে আর কি। ঠিক আছে, বা এটাকে বলা হয় ব্যান্ড লিমিটিং ফিল্টার। এন্টি এলিয়াসিং ফিল্টারের একটা নাম হচ্ছে, এটা মনে হয় এখানে থাকতে পারে কোথাও, ব্যান্ড লিমিটিং ফিল্টার। আই ডোন্ট নো আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ দেখি, না নাই। ঠিক আছে, এটাকে বলা হয় আর কি ব্যান্ড লিমিটিং ফিল্টার আর কি। তো এই এন্টি এলিয়াসিং ফিল্টার দিয়ে তার পাঠাইছে। হ্যাঁ, আমরা স্যাম্পলিং করে ফেলছি অলরেডি। তারপরে এখন আমরা কোয়ান্টাইজেশন, আচ্ছা এন্টি এলিয়াসিং ফিল্টারের ডিসক্রিপশন দেওয়া আছে, স্যাম্পলার ডিসক্রিপশন। তারপর হচ্ছে কোয়ান্টাইজেশন আর কি। তো কোয়ান্টাইজেশনে যাওয়ার আগ পর্যন্ত, এখনো পর্যন্ত স্যাম্পলিং নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন বা হ্যান্ড রাইজ করতে পারেন। আপনারা কি বুঝতেছেন? হ্যালো, বোঝা জি ভাই, যাচ্ছে? বোঝা যাচ্ছে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন যদি বোঝা যায়, কোশ্চেন থাকার কথা না, আপনারা ভিডিওটা রিভিউ দেখবেন কোশ্চেন থাকার কথা না। তারপরে বলতেছি আর কি যে ভাই একটা ওই বলেন অ্যালাইসিং বলেন ফিল্টার নিয়ে একটা কথা ছিল। বলেন ওই বলেন। অ্যালাইসিং তো যখন ঘটার পরে হচ্ছে আমার অ্যালাইসিং ফিল্টারের কাজটা কি? ওই অ্যালাইসিং ইফেক্টটাকে মানে রিডিউস করা যাবে অ্যালাইসিং ফিল্টার দিয়ে? না, ফিল্টার দিয়ে আমি আমি এই এফেক্টটাকে রিডিউস করতে পারবো না। ঠিক আছে, এটা দিয়ে জাস্ট আমি যে, মানে এটাকে হচ্ছে যে এটা দিয়ে ওই কাজটা করা যাবে না, বাট হচ্ছে যাতে এলে না ঘটে, খেয়াল করবেন যাতে মানে আমি যদি মানে হাই ফ্রিকোয়েন্সির অনেক বেশি সিগন্যাল পাঠাই, মানে মানে অনেক বেশি রেঞ্জের, খেয়াল এই যে এই জায়গাটাতে খেয়াল করেন। ঠিক আছে, ভালো একটা কোশ্চেন করছেন। এই জায়গাটা আছেন, আমি যেখানে ছিলাম এখানে খেয়াল করেন। এই সিগন্যালটার যদি এরকম হইতো আর কি, যে এই সিগন্যালটা যদি এরকম হইতো, হঠাৎ করে কোনো এটা এখানে এরকম পিক চলে আসছে, এরকম পিক চলে আসছে, তখন আমি যখন এটাকে মানে আপনার এটাকে যখন আমি আবার ইয়া করতে যাব আর কি, মানে রিকভার করতে যাব আর কি, তখন তো দেখা যাবে কি এটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, মানে আমি যেভাবে চাচ্ছি এভাবে করতে পারতেছি না। ঠিক আছে, মানে এই সিগন্যালটা আমি যে ডিজাইরেড যেরকম একটা মানে সুন্দর একটা স্মুথ সিগন্যালকে আমি স্যাম্পলার করতে চাচ্ছিলাম আর কি। খেয়াল করেন, আমরা এই স্যাম্পলিংটা করছি, আমি একটা দেখাচ্ছিলাম আর কি আপনাদেরকে। ওকে, আমি যেটা এখানে যেটা করতেছিলাম আর কি, যে এই যে দেখেন আমি একটা স্মুথ সিগন্যালকে স্যাম্পল করতেছি। ঠিক আছে, আমার কি দরকার আছে এটার মধ্যে নয়েজ টোয়েজ বহুত কিছু থাকবে, জাস্ট এন্টি এলিয়াসিং ফিল্টারটা যেটা করবে আর কি, যাতে আপনার ওই নয়েজ টোয়েজ, এই যে স্মুথ মানে এই স্মুথ সিগন্যালের মধ্যে যদি কোনো নয়েজ না থাকে, অর্থাৎ এলিয়াসিং যাতে না করতে পারে, মানে প্রি হিসাবে কাজ করবে, ইয়া না। ব্যাপারটা বুঝছেন কিনা, মানে পুশটা পরবর্তীতে না, সে আগে থেকে এমন একটা সিস্টেম ইয়া করবে আর কি, মানে ইয়া সিগন্যাল, মানে আমার ডিজাইরেড স্যাম্পল সিগন্যালটা বাদে বাকি সমস্ত সিগন্যাল আছে সব সিগন্যালকে সে লিমিট করে দিবে, মানে বাদ দিয়ে দিবে, যাতে কোনো নয়েজ না থাকে। এটার কাজটা হচ্ছে এটা, আশা করি বুঝতে পারছেন। জি ভাই, ঠিক আছে। এখন আমরা যে টপিকটাতে যাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং সমস্যা হচ্ছে কি যে আমিও যখন এই ইউনিভার্সিটিতে ছিলাম আমি নিজেও এটা বুঝি নাই, মুখস্থ করছি, মুখস্থ করে পরীক্ষার হলে গেছি, বাট কিছু মন নাই। এটা হচ্ছে প্রথম সমস্যাটা আর কি। বাট আমি চাইছিলাম এটা একটু গুছাই নিতে আর কি, বাট গুছাইতে পারি না। যতটুকু আছে আশা করি আপনারা বুঝতে পারবেন। জাস্ট এটা একটু মনোযোগ দেন, কারণ এটা থেকে একটা কোশ্চেন আসবে। তো এটা না পারলে মানে আপনার 5 মার্ক মিস আর কি, মানে এডমিশনের একটা পার্ট মিস, ডাইরেক্ট মিস। এটা হচ্ছে কথা। এটা দিয়ে আবারও কোশ্চেন আছে, আর এটা হচ্ছে টোটালি এটা বেসিক জিনিস আর কি। এখন খেয়াল করেন, এখানে দুইটা সিগন্যাল আছে, একটা হচ্ছে নীল সিগন্যাল, আমার কার্সরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীল সিগন্যাল, এটা হচ্ছে এখানে একটা লাল সিগন্যাল। এই দুইটা সিগন্যালের মধ্যে পার্থক্য কি কেউ কি একটু বলতে পারবেন, শেয়ার করতে পারবেন? যে দুইটা সিগন্যালের মধ্যে পার্থক্য কি? এই দুইটা সিগন্যালের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছেন? একটাতে কোয়ান্টাইজেশন করা, একটাতে কোয়ান্টাইজেশন করা না। মানে এটা তো হচ্ছে মানে সংজ্ঞা আর কি, একটা কোয়ান্টাইজেশন করার আর কি কি দেখা যাচ্ছে, আর কি কি মনে হচ্ছে? তাহলে কোয়ান্টাইজেশন জিনিসটা আসলে কি? এটা কোয়ান্টাইজেশন করা, এটা শেয়ার করেন তো দেখি।
Just মনোযোগটা বিল্ড আপ করা আর কি, অন্য কোনো কারণ না, এই জন্য আর কি শেয়ার করুন তো কোয়ান্টাইজেশন জিনিস আসলে কি। একটু আইডিয়া আছে কারো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি যে সিগন্যালটা আছে আর কি, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস সিগন্যাল। কারো কোনো আপত্তি আছে বলতে এটা কন্টিনিউয়াস সিগন্যাল? এটা কিন্তু একটা কন্টিনিউয়াস সিগন্যাল। এখন খেয়াল করেন এখানে যে সিগন্যালটা আছে, খেয়াল করেন এই সিগন্যালটাতে আমি কি করছি, বিভিন্ন ভ্যালু কিন্তু আমি এখানে ইনপুট দিচ্ছি। খেয়াল করেন যে আমি এই সিগন্যালে বিভিন্ন পার্ট দিতেছি, বুঝতে পারছেন? যে দেখেন এটা কিন্তু এটা হচ্ছে, হ্যাঁ ডিজিটাল করছে আর কি। ডিজিটাল করছি, ভেরি গুড, ঠিক আছে। এখানে ডিসক্রিট আর ডিজিটালের মধ্যে পার্থক্য আছে, আমি পার্থক্যটা দেখাই। পার্থক্যটা হচ্ছে এটা, এটা দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু একটা ডিসক্রিট সিগন্যাল। ডিসক্রিট সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্যটা কি? এটা একটা ডিসক্রিট সিগন্যাল। ডিসক্রিট সিগন্যাল কেন? এটাকে স্যাম্পল করা হয়েছে, বাট আমি যা সাপোজ আর কি এখানে ভ্যালু দিলাম আর কি, বাট এটার ভ্যালু গুলো জানি না, এখানে মান কত 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 জানি না। তো এটাই হচ্ছে আপনার মানে ডিসক্রিট সিগন্যাল আর কি। আর যেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, খেয়াল করেন, সরি এটাতে না, এটাতে যেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, এটাতে হচ্ছে আমি ভ্যালু গুলো জানি যে এই পয়েন্টে ভ্যালু 101, ঠিক আছে, এখানে 110, মানে ব্যাপারটা হচ্ছে এত আর কি। মানে এটাতে ভ্যালু হচ্ছে আপনার 5, ঠিক আছে, এটাতে হচ্ছে 6, 7, 7, 8 এরকম আর কি, 5, 6, 7 এটা দেখে আমি ভ্যালু গুলো জানি। অর্থাৎ ডিজিটাল আর ডিসক্রিটের মধ্যে পার্থক্য, ডিসক্রিটে আমি ভ্যালু গুলো জানি না, ঠিক আছে, আর ডিজিটালে হচ্ছে ভ্যালু গুলো আমি জানি আর কি। কোয়ান্টাইজেশন মানে হচ্ছে একটা সিগন্যালকে আর কি, যে স্যাম্পল গুলো আছে আর কি, যেমন আমরা একটু আগে যে স্যাম্পল গুলো, এই স্যাম্পল গুলো আমি কেটে নির্দিষ্ট ভ্যালুতে কি করা, ভাগ করে ফেলা, ঠিক আছে, প্রত্যেকটার জন্য জাস্ট আমি ডিজিটাল মানগুলো দেওয়া আর কি, ঠিক আছে। প্রতিটা সিগন্যালের জন্য আমি হচ্ছে তার মানগুলো ইয়ে করা আর কি। খেয়াল করেন যে প্রতিটা সিগন্যালের জন্য আমি ভ্যালুগুলো কি করে দিয়েছি, যে নির্ধারণ করে দিয়েছি এই সিগন্যালের ভ্যালুটা কি হবে, এরপরে সিগন্যালের ভ্যালুটা কি হবে, এরপরে সিগন্যালের ভ্যালুটা কি হবে আর কি। এই যে আমি ভ্যালুগুলো নির্ধারণ করছি, এগুলো কি কিভাবে করছি, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা টাইপ আছে আর কি। একটা হচ্ছে বলা হচ্ছে আছে আর কি, তেমন কঠিন কিছু না, খেয়াল করেন জাস্ট এটা জানার জন্য আর কি। এটা হচ্ছে মিড রাইস টাইপ ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, আর এটা হচ্ছে মিড ট্রেড টাইপ ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। অর্থাৎ আমি যে তাকে ভ্যালু দিচ্ছি, মনে করেন এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম বা 4 দিলাম। এখানে খেয়াল করেন এই সিগন্যালটাকে আমি এখানে এটা 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, তারপর 4 দিলাম, তারপর এখানে দেখেন 0, 1, 2, 3, 4 এই যে মানগুলোতে ভাগ করতেছি আর কি, ঠিক আছে। তো এই যে ভ্যালু গুলো দিচ্ছে, এটা দুইটা টাইপ আছে আর কি প্রাথমিকভাবে আর কি। এটা এখন না, যখন শুরুতে কাজ করতো আর কি, তখন এই দুইটা টাইপে চেষ্টা করা হতো আর কি। তো এই দুইটা টাইপের মধ্যে একটা হচ্ছে মিড রাইস টাইপ, আর একটা হচ্ছে মিড ট্রে টাইপ। মিড রাইস টাইপটা হচ্ছে, একটু খেয়াল করেন যে যদি কোনো একটা ভ্যালু, আচ্ছা আমি একটু ড্র করি, খেয়াল করেন যদি কোনো একটা ভ্যালু এই 0 থেকে 1 এর মধ্যে থাকে, খেয়াল করছেন এই যে 0 থেকে 1 এর মধ্যে থাকে, মিড রাইস মানে সে কি করে দেয়, আপ করে দিবে, তখন সেটা 1 বানাই দিবে। আর মিড ট্রেড টাইপ, ট্রেড মানে হচ্ছে ফ্লোরিং করা আর কি, নিচের দিকে নামাই দেওয়া আর কি, ঠিক আছে। তো মিড ট্রেড টাইপ মানে হচ্ছে যে ফ্লোরিং করা বা নিচের দিকে নামাই দেওয়া। যদি কোনো একটা ভ্যালু যদি কি থাকে, যে আপনার এই জায়গাটাতে খেয়াল করেন যে 1 এবং 0 এর ভেতরে যদি থাকে আর কি, 0 এবং 1 এর মধ্যে মনে করেন 0 থেকে আপনার পয়েন্ট, মানে 0 থেকে পয়েন্ট, মানে ইয়ে পর্যন্ত, মানে 0 থেকে হচ্ছে 0.9 পর্যন্ত যদি থাকে, তাহলে সে যেটা করবে এটাতে 1 বানাই দিবে। আর নিচে হচ্ছে যেটা করবে আর কি, নিচের দিকে যেটা করবে এটা হচ্ছে যে মানে এখানে হচ্ছে 1.1 থেকে 1.9 এর মধ্যে থাকলে এটা সে 2 বানাই দিবে, ঠিক আছে। আবার নিচের দিকে উল্টা আর কি, -1 এবং -2 এর মধ্যে থাকলে হচ্ছে, ঠিক আছে, -1 এবং -2 এর মধ্যে থাকলে 2 বানাই দিবে, 0 আর -1 এর মধ্যে থাকলে 1 বানাই দিবে, মানে 0.1 থেকে -0.1 থেকে -0.9 পর্যন্ত। এখানে যেটা করবে আর কি, মিড ট্রেড টাইপে যেটা করা হয় এটার উল্টাটা, মানে এখানে যেটা করে আর কি, যে 1 এবং 0 এর ভিতরে যেটা থাকবে আর কি, খেয়াল করেন আর কি, 1 এবং 0 এর ভিতরে যেটা থাকবে আর কি, এটাকে কি করবে, ডাইরেক্ট 0 বানাই ফেলবে, মানে এটার উল্টাটা, ঠিক আছে। এখানে যেমন 0 এবং মানে 0 থেকে 1 এর মধ্যে বা 0.1 থেকে 0.9 এর মধ্যে যদি কোনো কিছু থাকে, এখানে এটাকে 0 বানিয়ে দিবে, এখানে 1 বানিয়ে দিবে। তো আমরা যেটা করব আর কি, এটা হচ্ছে যে মানে আমরা যখন কোয়ান্টাইজেশন করব আর কি, দেখেন এটা হচ্ছে একটা কোয়ান্টাইজ সিগন্যাল। আমরা যখন কোয়ান্টাইজ করব, এখন যে কোয়ান্টাইজটা করা হয় আর কি, এটা তো কম্পিউটারে করা হয়, বা আপনি যখন প্রোগ্রামিংটা করবেন আর কি, তখন সে যেটা করে আর কি, মিড রাইসও করে না, মিড ট্র্যাপও করে না, মানে দুইটা অ্যাট এ টাইমই করে। যখন তার কাছে মনে হয় যে আমার মিড রাইস করা দরকার, যেমন আমরা এই সিগন্যালটাতে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের সিগন্যালটা আর কি। এবং এখানে সে যেটা করছে আর কি, যে সে আপনার হচ্ছে নামাই দিছে, ঠিক আছে,
এখানে হচ্ছে যে নামাই দিচ্ছে, আবার কোথাও মনে করেন উপরে উঠাই দিচ্ছে। হ্যাঁ, এখানে আবার সমান সমানে আসলে, ঠিক আছে, এখানে আবার উপরে উঠাইছে, উপরে উঠছে আর কি, মানে ব্যাপারটা হচ্ছে এটা আর কি। আবার এখানে হচ্ছে কি আর কি, মানে সিগন্যালটা মানে ভ্যালু গুলো দেওয়া আর কি। আমি আসলে কোন কোন পয়েন্টে আর কি একটা নির্দিষ্ট সাইজে, তখন এখানে যেটা করা হয় আর কি, যে আমার যে ডিজায়ারের যে ভাগে আমি ভাগ করছি আর কি, সিগন্যালটাকে আমি যে যে লেভেলে ভাগ করছি ওই লেভেলের সাথে হইসে যেটা কাউন্ট করবে আর কি, হইসে এটাকে উপরে উঠাই দিবে অথবা নিচে নামাই দিবে। যেমন আমি এই ভাগে ভাগ করছি, আমি ভ্যালুগুলো 0 1 0 1 1 এই ভ্যালুতে, তো সে দেখছে কি যে আমার যে ভাগে ভাগ করছি ডিজায়ারের সিগন্যালটা থেকে উপরের যে ভাগটা, খেয়াল খেয়াল করেন যে 0 1 1 থেকে এই যে ডিসটেন্সটা এটা কিন্তু অনেক বেশি। আবার এই জায়গা থেকে 1 0 যে ডিসটেন্সটা, সরি 1 1 এর যে ডিসটেন্স এটা কিন্তু অনেক বেশি। আবার এখান থেকে 1 1 মানে 2 এর যে 1 1, হ্যাঁ ঠিক আছে, আর এখানে যে ডিসটেন্স এটা কিন্তু কম। তো সে কি করছে, এই জায়গাটা নামাই দিছে, সে নিচের ভ্যালুটা নিছে, নামাই দিছে বলতে ব্যাপারটা এটা না, সরি, সে নিচের ভ্যালুটা নিছে। আবার যখন দেখবে যে না এখানে উপরের ভ্যালুটা নেই, যখন এখানে খেয়াল করেন সে কিন্তু আবার ওই যে উপরের ভ্যালুটা নিছে, দেখছে কি যে এখানে নামাইতে গেলে 100তে যদি তার কাট করে তাহলে হচ্ছে সে বেশি মানে ইরুরের পরিমাণটা বাইরে যায়, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আর কি। তো আমি যে একটা সিগন্যালকে ভাগ করব আর কি, মানে এই যে ডিজিটাল থেকে, এখন হচ্ছে আমরা মেইন পয়েন্টটাতে যাচ্ছি আর কি। আমরা যখন একটা সিগন্যালকে ভাগ করব আর কি, যে আপনার এই যে ভাগ করবে, এই ফিগারটা বুঝলে আপনি সব বুঝতে পারবেন, সব মেথ করতে পারবেন আর কি। তো ওই এই সিগন্যালটার ভাগটা আসলে আমরা কিভাবে করব, ঠিক আছে, যে দেখেন এখানে হচ্ছে বিট, এখানে 3টা বিট নিয়ে কাজ করছে, 1 1 1 0, মানে 3টা বিট নিয়ে কাজ করছে, অনেকগুলো লেভেলে ভাগ করছে আর কি, ঠিক আছে। তো আমি একটা সিগন্যালকে কয়টা বিট নিয়ে কয়টা বিটে ভাগ করব এবং কত, মানে কয়টা বিট নিয়ে কাজ করব, ওইটার উপর ডিপেন্ড করবে এই সিগন্যালটা আসলে কতটা লেভেলে ভাগ হবে, ঠিক আছে। এখন যেমন আমরা এখানে 3টা বিট নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে, তো আমি যদি 3 বিট নিয়ে কাজ করি তাহলে এটার যে ভাগ সংখ্যাটা হবে এটা হচ্ছে নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল আর কি, মানে এটা আমি কয়টা লেভেলে ভাগ করব আর কি, তখন সেটা হবে L is equal to 2 to the power n, n হচ্ছে নাম্বার অফ স্যাম্পল ইউজ ইন কোয়ান্টাইজ, আমি কয়টা স্যাম্পল করতে যাচ্ছি, আমি যদি 3 বিটের স্যাম্পল করি তাহলে ভাগ হবে 2 to the power n, 8টা। দেখেন আমরা এখানে 3টা বিটের স্যাম্পল করছি 1 1 1 0 1, এখানে ভাগ হয়েছে কি 8টা। এখন আমি কি ইচ্ছা মতো স্যাম্পল করতে পারবো? আমি আবারও বলতেছি, খেয়াল করেন, এটা আপনারাও জানেন যে আমি যত বেশি স্যাম্পল করব, খেয়াল করেন, আমি যত বেশি স্যাম্পল করব তত বেশি কিন্তু আমার একুরেসি তত বাড়বে, আমি তত বেশি একুরেসি বাড়বে। কিন্তু হচ্ছে আমি যদি এই বিট রেটটা বাড়াই দিই, নাম্বার অফ বিটটা যদি আমি বাড়াই দিই, ঠিক আছে, তখন কিন্তু আমার খরচ বেড়ে যাবে। যেহেতু আমার খরচ বেড়ে যাবে তাহলে আমি ইচ্ছা মতো কি করতে পারবো না, আমার খরচ যেহেতু বেড়ে যাবে সুতরাং আমি ইচ্ছা মতো বিট নিতে পারবো না, ঠিক আছে। 3 বিটের কোয়ান্টাইজের জায়গায় আমি 3টা বিটে কোয়ান্টাইজ করতেছি আর কি, এই জায়গায় আমি ইচ্ছা করলে মানে 100 বিটের কোয়ান্টাইজ মানে বা 10 বিটের কোয়ান্টাইজ করতে পারবো না, করলে আমার খরচ বেড়ে যাবে, আমি ইয়াটা আনএফিশিয়েন্ট বা এফিসিয়েন্সি কমে যাবে আর কি, সিস্টেমের এফিসিয়েন্সি কমে যাবে। তো এটা বোঝার জন্য আমি আরো ইজি করতেছি। এটা হচ্ছে যে, হ্যাঁ এখানে খেয়াল করেন, এটা হচ্ছে যে আমি বলতেছিলাম যে আমি এটা একটা সিগন্যাল, খেয়াল করেন আমরা এই সিগন্যালটাকে ভাগ করতে যাচ্ছি। তো এই জায়গাটাতে একটু খেয়াল করবেন যে এই সিগন্যালের যে এমপ্লিটিউডটা, দেখেন এই সিগন্যালের যে এমপ্লিটিউডটা এটা হচ্ছে মনে করেন ম্যাক্সিমাম পিক এমপ্লিটিউড হচ্ছে এমপি। আবার এই সিগন্যালের যে মানে পিক টু পিক এমপ্লিটিউড হচ্ছে প্লাস এমপি আর এটা হচ্ছে মাইনাস এমপি আর কি, এটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল। কারণ আমি চাচ্ছি কি এই সিগন্যালটাকে কোয়ান্টাইজ করার জন্য, কোয়ান্টাইজ করা মানে কি, এটার বিভিন্ন পয়েন্টে, দেখেন আমি এই পয়েন্টে দেখেছি কি এটা 0 1 এর কাছাকাছি আছে, তাহলে আমি এটাকে মানে কি করছি উপরের ভ্যালুটা নিছি আর কি, ঠিক আছে, মানে 0 1 এর কাছাকাছি এই পোর্শনটা আচ্ছা আমি একটু আঁকি, খেয়াল করেন যে এই পোর্শনটা কি 0 1 এর কাছাকাছি আছে, ঠিক আছে। তাহলে আমি এই সেটে আমি কিন্তু এই 0 0 নিতে পারি না, কারণ 0 0 নিলে খেয়াল করেন আমার যে ইরুটটা খেয়াল করেন এই ইরুটটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে, এই জন্য আমি এটা নিতে পারতেছি না। আবার দেখেন এখানে 0 0, ঠিক আছে, এই জায়গাটার কাছাকাছি 0 0 আছে, আমি যে এই বারটা করছি আর কি, যে ভ্যালুগুলো দিচ্ছি আর কি, যেহেতু এটা কাছাকাছি আছে এটা নিচ্ছি আর কি, জাস্ট এমনিতে নেওয়া আর কি, বোঝানোর জন্য আর কি। আবার এখানে হচ্ছে এটা নিছি, তারপরে এটা নিছি, এটা নিছি। তো এই যে সিগন্যালটা আর কি, এই সিগন্যালটা পিক টু পিক ভ্যালু হচ্ছে মানে মানে পিক টু পিক ভ্যালু হচ্ছে টুয়াইস এমপি, ঠিক আছে, আর এমপ্লিটিউড হচ্ছে এমপি। এটা খেয়াল করেন এই সিগন্যালটা, যে কোনো একটা সিগন্যালের পিক টু পিক ভ্যালু টুয়াইস এমপি, এটা লাগবে, একটু করে লাগবে, দেখবেন যে সবকিছু একবারে লাগতেছে। আর এই সিগন্যালটাতে খেয়াল করেন, এই সিগন্যালটা আমি কিন্তু এন এর নাম্বার, এই যে আমি একটু আগে বলছি নাম্বার অফ বিট পার স্যাম্পল ইন কোয়ান্টাইজার, এই বিট আমরা এখানে নিছি কয়টা, 4টা, খেয়াল করেন এই বিট নিচে হচ্ছে 4টা, তাহলে নাম্বার অফ কোয়ান্টাইজেশন, সরি বিট নিচে 2টা, নাম্বার অফ স্যাম্পল বিট ইন কোয়ান্টাইজার, সরি বিটের নিচে হচ্ছে 2টা 0 1,
0001111, তাহলে নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল কি হবে 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে n এর মান কত 2, 2 হলে l এর মান কত 2 স্কয়ার মানে হচ্ছে 4। দেখেন এখানে লেভেল কয়টা লেভেলে ভাগ হয়েছে, 4টা লেভেলে ভাগ হয়েছে। কিন্তু আমরা যখন একটু আগেরটা দেখছিলাম খেয়াল করেন, এখানে আমি বিট নিছি 3টা, তাহলে এটা লেভেল ভাগ হয়েছে কয়টা 2 টু দি পাওয়ার 2 কিউব, মানে লেভেল ভাগ হয়েছে কিন্তু 8টা। অর্থাৎ আমাকে যদি কোশ্চেনের মধ্যে খেয়াল করেন, কোশ্চেনের মধ্যে যদি আমাকে এই বিট নাম্বারটা দেওয়া থাকে আর কি, নাম্বার অফ বিট যদি দেওয়া থাকে আর কি কোয়ান্টাইজের, তাহলে আমি কতটা লেভেলে আমাকে ভাগ করতে হবে এটা বের করতে পারবো। আবার উল্টাটাও করা যাবে, যে কোথাও যদি লেভেল নাম্বারটা দেওয়া থাকে, এই যে দেখেন নাম্বার অফ লেভেল, অর্থাৎ আমাকে এই সিগন্যালটাকে 512 নাকি 256 নাকি আরো 128 কতটা স্যাম্পলে আমাকে মানে কতটা লেভেলে ভাগ করতে পারবো, কতটা ভাগ আমি নিতে পারবো, এটা যদি আমাকে দেওয়া থাকে তাহলে আমি কি করতে পারবো, কত বিট আমার মানে কত বিটে আমি সিগন্যালটা পাঠাতে পারবো বা কতটা বিট লাগবে আমি সেটা বের করতে পারবো। অর্থাৎ বিট নাম্বার দেওয়া থাকলে আমি কোয়ান্টাইজেশন লেভেল বের করতে পারবো এই সূত্র দিয়ে। আর যদি লেভেল দেওয়া থাকে তাহলে আমি বিট নাম্বারটা বের করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখেন যে এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে স্টেপ সাইজ। ঠিক আছে, স্টেপ সাইজ এখানে লেখা হচ্ছে ডেল্টা দিয়ে আর কি। হ্যাঁ, বিভিন্ন বই আবার এটা যে ত্রিভুজাকৃতির যে ডেল্টা এটা দিয়েও লেখে আর কি। ঠিক আছে, তো স্টেপ সাইজ জিনিসটা কি টোটাল, আচ্ছা স্টেপ সাইজ জিনিসটা এখান থেকে বোঝার আগে আমরা ফিগার থেকে একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, এখন খেয়াল করেন যে যে স্টেপ সাইজ জিনিসটা হচ্ছে কি যে প্রতিটা এই যে লেভেলে ভাগ করছি আমরা, এই একটা লেভেল একটা লেভেল একটা লেভেল, এই যে লেভেল গুলোতে ভাগ করছি প্রতিটা ভাগের দৈর্ঘ্য। খেয়াল করেন স্টেপ সাইজ জিনিসটা কি, প্রতিটা এই যে লেভেলে ভাগ করা হয়েছে, দেখেন এটা একটা লেভেল এটা একটা লেভেল এটা একটা লেভেল, এই প্রতিটা লেভেলের যে ভাগ করা হয়েছে এই লেভেলগুলোর যে দৈর্ঘ্য আর কি। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক ভাগের ডিসটেন্স, অর্থাৎ অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে কি প্রতিটা ভাগের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হয় স্টেপ সাইজ। এটাকে কোথাও কোথাও আপনি দেখবেন ডেল দিয়ে বলা আছে, মানে এইভাবে লেখা আছে আবার এইভাবে লেখা আছে আর কি। এই স্টেপ সাইজ জিনিসটা ইম্পর্টেন্ট। এখন দেখেন আমরা এখান থেকে কিন্তু একটা কনক্লুশন আসতে পারি যে আমি যদি এই টোটাল লেভেলটাকে খেয়াল করেন, এই টোটাল লেভেলটার দৈর্ঘ্য কতটুকু, টোটাল লেভেলটার দৈর্ঘ্য কিন্তু হচ্ছে এই যে এই দৈর্ঘ্যটা, এই টোটাল লেভেলের দৈর্ঘ্য হচ্ছে আমার এখানে হচ্ছে 4টা লেভেলে এখানে ভাগ করা আছে। ঠিক আছে, তো এই 4টা লেভেল, এই যে পিক টু পিক ভ্যালুটা প্লাস এমপি থেকে মাইনাস এমপি পর্যন্ত, এটা কিন্তু এই 4টা লেভেল জুড়ে কি অবস্থান করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে এখানে যে পিক টু পিক যে ভ্যালুটা, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি কি যে পিক টু পিক, যেটাকে আমি লিখতে পারি খেয়াল করেন এমপিপি, যে পিক টু পিক ভ্যালুটা খেয়াল করেন যে যে এমপিপিটা আর কি 4টা লেভেল জুড়ে কিন্তু অবস্থান করতেছে। ঠিক আছে, একটু তো পিক টু পিক মানে কত, আমি এখানে লিখতে পারি টুয়াইস এমপি। এগুলো তো ডিটেইলস লিখতে হয় না, বাস আমি একটু প্রথম তো এই জন্য মানে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। টুয়াইস এমপি, পিক টু পিক ভ্যালু হচ্ছে টুয়াইস এমপি। আবার খেয়াল করেন যে এটাকে যদি আমি কি করি, এই যে এল দিয়ে ভাগ করি, এই এল মানে কত, এই 4টা ভাগ নাম্বার অফ লেভেল, মানে টোটাল লেভেলের সংখ্যা কত, এই 4, আমি যদি এটাকে এল দিয়ে ভাগ করি, ঠিক আছে, মানে এটাকে যদি আমি এল দিয়ে ভাগ করি আর কি, এই এমপিটাকে যদি আমি সরি এমপিটাকে যদি আমি এল দিয়ে ভাগ করি, তাহলে আমি যেটা পাবো আর কি, তখন হচ্ছে আমি স্টেপ সাইজ ডেল্টার মানটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হয়তো পরবর্তীতে আলোচনা করেছে। অর্থাৎ এই পিক টু পিক ভ্যালুটাকে যদি আমি কি করি যে টোটাল নাম্বার অফ যে ভাগ সংখ্যা যতটা আছে আর কি, এটা দিয়ে যদি ভাগ করি আর কি, তাহলে মানে এই এমপ্লিটিউডটাকে এই এমপ্লিটিউডটাকে নাম্বার অফ ভাগ সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, তখন আমি স্টেপ সাইজের দৈর্ঘ্যটা পাওয়া যাবে। সরাসরি স্টেপ সাইজের দৈর্ঘ্যটা দেওয়া থাকবে না, এইভাবে আপনার ওই যে এমপ্লিটিউডের মান দেওয়া থাকবে, সেটাকে এল দিয়ে অথবা 2 টু দি পাওয়ার এল দিয়ে ভাগ করতে হতে পারে, অথবা 2 টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করতে হতে পারে আর কি, তখন আপনার এটা পাবেন। আচ্ছা এটা মানে লেখা আছে শীটের মধ্যে, এত কঠিন কিছু না। আচ্ছা আমরা একটু যাই শীটটাতে, দেখেন এই যে স্টেপ সাইজের টোটাল এমপ্লিটিউড, তো টোটাল এমপ্লিটিউড কত টুয়াইস এমপি। খেয়াল করেন টোটাল এমপ্লিটিউড হচ্ছে টুয়াইস এমপি, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। এই দেখেন টোটাল এমপ্লিটিউড হচ্ছে টুয়াইস এমপি, তাহলে টোটাল এমপ্লিটিউডকে আমি কি করছি নাম্বার অফ লেভেল দিয়ে যখন কি করছি ভাগ করছি, তখন আমি পাই দিয়েছি স্টেপ সাইজ। তারপরে দেখেন যে স্টেপ সাইজ থেকে আছে কোয়ান্টাইজেশন ইরু, যে আমি যে একটা কোয়ান্টাইজেশন করতেছি, তো খেয়াল করেন যে আমরা যে এখানে যে কোয়ান্টাইজেশন করছি, দেখেন এই ভ্যালুটা ছিল তো এখানে, তো এখান থেকে আমি কোয়ান্টাইজ ভ্যালুটা দিছি, আমি যে প্রতিটা ভাগে ভাগ করছি আর কি, ভ্যালুটা দিছি উপরে, তাহলে আমরা এখানে কি হয়েছে একটা ইরুর তৈরি হয়েছে। তো ইরুরটা ম্যাক্সিমাম কতটুকু হইতে পারে,
বা মানে এই জিনিসটা যদি খেয়াল করেন আর কি, যে এই কোয়ান্টাইজেশন ইররটা কতটুকু হতে পারে যদি সিগন্যালটা এরকম হইতো, খেয়াল করেন যে আমি একটু ড্র করার চেষ্টা করতেছি, যদি সিগন্যালটা এরকম হইতো যে সিগন্যালটা আছে এখানে, খেয়াল করেন সিগন্যালটা আছে হচ্ছে এইখানে, সিগন্যালটা আছে এখানে, যেমন আমরা এই এই জায়গাটার কথা চিন্তা করি, বাট আমি ভ্যালুটা নিচ্ছি হচ্ছে এই পয়েন্টে, তখন দেখেন তাহলে টোটাল ইরুটটা কতটুকু হইতো, সিগন্যাল আছে এখানে, আমি ভ্যালু নিচ্ছি এখানে, তাহলে দেখেন এই যে ইরুটটা হইতেছে, এই যে অর্ধেক পরিমাণ সর্বোচ্চ, অর্থাৎ আমরা যেটা বলতেছিলাম আমাকে ডেল্টা এর অর্ধেক পরিমাণ সর্বোচ্চ ইরুটটা হইতে পারে। দেখেন টোটালটা তো ডেল্টা, তাহলে সর্বোচ্চ আমি একটা হই এই পাশে নেবো অথবা এই পাশে নেবো, ঠিক আছে, হই 0-তে নেবো অথবা 1-0-তে, এই সিগন্যালটার মানটা আমি কি করব, হই 0-0-তে নেবো অথবা 1-0-তে নেবো, এর চেয়ে বেশি তো ডেভিয়েশন হবে না, এখানে ডেভিয়েশনের পরিমাণ খুবই কম, ঠিক আছে, এই জায়গাটাতে আবার ডেভিয়েশনের পরিমাণ একটু, হ্যাঁ একটু এটার চেয়ে একটু বেশি, এখানে ডেভিয়েশনের পরিমাণটা আরো বেশি, ঠিক আছে, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে জায়গাটাতে এই সিগন্যালটা এখানে হইতো, এটা একটু এখানে হইতো আর কি, ঠিক আছে, তার মানে অর্থাৎ আমি যে সিগন্যালটাতে কোয়ান্টাইজ ভ্যালু দিচ্ছি এই ডেভিয়েশনটা ডেল্টা বাই 2 এর চেয়ে বেশি হবে না, অর্থাৎ স্টেপ সাইজের অর্ধেকের চেয়ে কখনো কি হবে না, বেশি হবে না। আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বা বোঝাতে যাচ্ছি আর কি, এখানে এটা এখানে থাকতে পারে আর কি, যে খেয়াল করুন এই যে কোয়ান্টাইজেশন ইরুটটা এখানে ফিগারটাতে আছে, যে সিগন্যালটা আছে এখানে, আমি একটু উপরে ভ্যালু নিচ্ছি, তো এটা ম্যাক্সিমাম কতটুকু হইতে পারে, এই দাগটা থেকে এই দাগটা পর্যন্ত, এতটুকু জায়গার পরিমাণ কি হইতে পারে, এটা হচ্ছে ডেল্টা বাই 2, এই পুরোটা তো ডেল্টা, তো ডেল্টার অর্ধেক পরিমাণ সর্বোচ্চ কোয়ান্টাইজেশন ইরুটটা হতে পারে আর কি, তো এটা এরা লেখছে আর কি, যে ডেল্টা বাই 2, আবার ডেল্টা সমান সমান আমরা কি জানি যে টুয়াইস এমপি বাই, আমরা জানি যে ডেল্টা সমান সমান হচ্ছে টুয়াইস এমপি বাই হচ্ছে এল, সরি ডেল্টা সমান সমান হচ্ছে টুয়াইস এমপি বাই এল, এটা এইভাবে তো ডাইরেক্ট দিয়ে ফেলছে না, ডাইরেক্ট দিলে তো একটু দেখাই দিই, এটা না এখানে আছে স্টেপ সাইজ ডেল্টা ইজ ইকুয়াল টু টুয়াইস এমপি বাই, সরি হ্যাঁ ঠিক আছে, কোয়ান্টাইজেশন ইরুট এটা কি হবে, স্টেপ সাইজ ইজ ইকুয়াল টু টুয়াইস এমপি বাই এল, কোয়ান্টাইজেশন ইরুটটা কি হবে, ডেল্টার অর্ধেক পরিমাণ, যখন ডেল্টার অর্ধেক পরিমাণ হয়েছে তখন দেখেন তো এদিকে 2 আর এদিকে ডেল্টা বাই 2, মানে এই 2টা এদিকে চলে আসছে আর কি, একই কথা আর কি, আশা করি বুঝতে পারতেছেন যে ডেল্টা এর অর্ধেক পরিমাণ কি হবে, ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন ইরুট হবে, এর চেয়ে বেশি ইরুট হইতে পারে না, এই সূত্রটা লাগবে। তো আমরা জানি ডেল্টা সমান সমান যদি টুয়াইস এমপি বাই এল হয়, তাহলে ডেল্টা বাই 2 সমান সমান কত হবে, 2 দিয়ে ভাগ হবে, তাহলে এই 2 কাটা যাবে, তো ডেল্টা বাই 2 মানে হচ্ছে এমপি বাই এল, এটা হচ্ছে কি কোয়ান্টাইজেশন ইরুট, এই সূত্রটা লাগবে। তো ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন ইরুট কিউ ম্যাক্স ডেল্টা বাই 2, সেটা প্লাস পরিমাণও হতে পারে আবার মাইনাসও পরিমাণও হতে পারে আর কি। তো আমরা এখানে যে এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আমরা এখানে যে সিগন্যালটা নিয়ে কাজ করছি এটা কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড একটা সিগন্যাল আমরা ধরে নিয়েছি আর কি, আনইউনিফর্ম সিগন্যাল না। তো আনইউনিফর্ম সিগন্যালটা কিরকম আমি আসলে এখানে ড্র করে দেখাচ্ছি না, বাট এটা হচ্ছে যে যদি একটা মানে আনইউনিফর্ম সিগন্যালটা কিরকম এটা আসবে না, বা জানার জন্য আর কি। এখন মনে করেন আপনি কোথাও মাইকিং হচ্ছে, আপনি চাচ্ছেন এই মাইকিং এর সাউন্ডটাকে ক্লিয়ারলি কোথাও পাঠানোর জন্য, তখন আপনি কি করবেন, যে হাই অ্যামপ্লিটিউডের যে সিগন্যালটা আছে ওই জায়গাতে আপনি কি করবেন, কোয়ান্টাইজেশনের পরিমাণটা বাড়ায় দিবেন। আবার কোথাও আস্তে আস্তে কথা হচ্ছে, ঠিক আছে, এখানে টেম্পারেচারটা কম আছে, তখন এখানে কি করবেন, আপনি লোয়ার অ্যামপ্লিটিউডে কি করবেন, কোয়ান্টাইজেশনের পরিমাণটা বাড়ায় দিবেন। তখন কি হবে যে তখন এটা ওই যেখানে সে অনুযায়ী আর কি এটার ইয়াটা হবে আর কি, আনইউনিফর্ম সিগন্যাল ওই তখন কাজ করা হয় আর কি, ওইভাবে কাজ করা হয়। তো এটা এখানে লাগতেছে না, তো এখানে যেটা লাগবে আর কি, আমরা এখনো পর্যন্ত যেটা শিখছি আর কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন ইরুট, এই জিনিসটা শিখছি, এটা লাগবে, যে এই যে সূত্রটা এটা লাগবে। এরপরে আমরা যেটা করব আর কি, যে কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার, ঠিক আছে, তো আমরা যদি নয়েজের ভোল্টেজ বি হয়, তাহলে আমরা জানি পাওয়ার মানে হচ্ছে বি স্কোয়ার বাই আর, এখানে আর সমান সমান 1 ধরা হয়েছে আর কি, 1 ধরে এখানে এটা ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এই সূত্রটা মুখস্থ করে ফেলবেন, এটা লাগবে। সে যে কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার ডেল্টা স্কোয়ার বাই বি সমান সমান হচ্ছে মানে ইন্টিগ্রেশন করে আর কি যেটা আসে আর কি, ডেল্টা স্কোয়ার বাই 12 কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার ডেল্টা স্কোয়ার বাই 12, এটা দিয়ে অনেক ম্যাথ আছে, ঠিক আছে, এই জিনিসটা লাগবে আর কি, কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ারটা কত আর কি, ডেল্টা স্কোয়ার বাই 12। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন, যদি মানে কারো কোনো প্রবলেম থাকে আর কি শেয়ার করতে পারেন। আচ্ছা দেখি এর মধ্যে দিয়ে আর কোনো ইম্পর্টেন্ট কিছু আছে কিনা, ঠিক আছে, কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার সমান হচ্ছে ডেল্টা স্কোয়ার বাই 12, মানে এটা জাস্ট এখান থেকে ইন্টিগ্রেশন করছে আর কি, যে কিউ এর যে কিউ সমান সমান আমরা পাইছি না এই যে এখানে ডেল্টা বাই 2, ঠিক আছে, ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন ইরুট, এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করার পরে ডেল্টা স্কয়ার বাই 12 আসছে আর কি,
কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার আর কি। তো এটা কখন কাজে লাগবে, যে এটা কাজে লাগবে হচ্ছে এই যে খেয়াল করেন হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা আবার যে সিগন্যালটা আছে আমাদের, যে সিগন্যালটা খেয়াল করেন যে সরি এই যে সিগন্যালটা আর কি খেয়াল করেন, এই যে সিগন্যালটা যেমন বলছিলাম যখন বিট যখন বাড়াই দিচ্ছি দেখেন তখন কিন্তু আমাদের একই সিগন্যালে আমি কিন্তু অনেক বেশি স্যাম্পল নিতে পারতেছি আর কি। এখন এই সিগন্যালটাতে এই সিগন্যাল যে পাঠাচ্ছে এই সিগন্যালের সাপোজ আর কি আমরা ধরে নিলাম আর কি সিগন্যালের এমপ্লিটিউড হচ্ছে মনে করেন এএম, যে এমপি আর এএম কি কথা আর কি, এই সিগন্যালের এমপ্লিটিউড যদি এএম হয় আর কি, তাহলে এই সিগন্যালের পাওয়ার কত হবে, তাহলে আমরা কি জানি পি ইজ ইকুয়াল টু হচ্ছে ঠিক আছে তাহলে যে বিআরএমএস আরএমএস মানে কি এএম বাই রুট টু, আরএমএস স্কোয়ার বাই আর, ঠিক আছে বিআরএমএস স্কোয়ার বাই আর, তাহলে এএম বাই রুট টু হবে আর কি, দিয়ে সেরা এটা দিয়ে সেরা পাওয়ার বের করা যাবে। তো এটা আমরা জাস্ট দেখবো আর কি, এখানে এটা করা আছে খুব মানে একদম সুন্দর করে বিআরএমএস বাই আর এএম বাই রুট টু স্কোয়ার, যে সিগন্যালের পাওয়ারটা ঠিক আছে। তার নয়েজের পাওয়ার কত, কোয়ান্টাইজেশন নয়েজের পাওয়ার কত, এটা একটু আগে আমরা বের করছি যে ডেল্টা স্কয়ার বাই 12, এটা মুখস্থ রাখেন, বাকি অ্যাডগুলো মুখস্থ রাখার দরকার নেই। স্টেপ সাইজ কত, টুয়াইস এমপি বাই এল। আচ্ছা আমার কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, স্টেপ সাইজ হচ্ছে টুয়াইস এমপি বাই এল। তো এটা তো আমরা জানি ঠিক আছে, স্টেপ সাইজ মানে কত, হ্যাঁ ম্যাক্সিমাম পিক ভোল্টেজ এমপি ইজ ইকুয়াল টু এএম ধরছে, তো নাম্বার অফ ইয়ে দিয়েছে। তারপরে দেখেন কোয়ান্টাইজেশন নয়েজ এন কিউ ডেল্টা স্কয়ার বাই 12, এটাও লেখা যায়। আমি যদি এখানে ডেল্টা এর মান বসাই টুয়াইস এমপি বাই এল, আমরা একটু আগে দেখছি ডেল্টা এর মান যে টুয়াইস এমপি বাই এল শুরুতে দেখাইছি, তো এটা সমান সমান আছে এম স্কয়ার বাই থ্রাইস এল স্কয়ার, এই সূত্র দিয়ে আপনি কাজ করতে পারেন। তারপর হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও সিগন্যাল বাই নয়েজ, তো সিগন্যালের পাওয়ার কত একটু আগে দেখছেন, সিগন্যালের পাওয়ার বাই নিচে হচ্ছে নয়েজের পাওয়ার, তো নয়েজের পাওয়ার পাইছেন এটা এএম বাই 3 এল স্কয়ার, আর সিগন্যালের পাওয়ার কত পেয়েছেন, এই যে সিগন্যালের পাওয়ার পাইছেন যে এএম বাই এএম স্কয়ার এমপ্লিটিউড স্কয়ার বাই 2, তো এটাকে কাটাকাটি করলে সিগন্যাল টু নয়েজ রেশিও আছে 1.5 ইনটু এল স্কয়ার। এটা অনেক সময় কাজে লাগবে, এই সূত্রটা দিয়ে আপনি সরাসরি অঙ্ক করতে পারেন, অথবা আপনি যদি এটা ডিবি তে কনভার্ট করেন, অন্য কিছু না জাস্ট 1.5 এল স্কয়ার কে 10 এর মধ্যে বসাই দিছি, দিয়ে জাস্ট জেনারেল ম্যাথ করছে, লগ এর মধ্যে 2 থাকলে আমরা জানি সেটা সামনে চলে আসে, তো এইভাবে আসে যেটা সূত্র আছে কখন 1, সেই সূত্রটা হচ্ছে 1.6 0.629, এটা কিসের মান, এটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিওর মান। কিসের সিগন্যাল টু নয়েজ রেশিও, এই যে আমরা এতগুলো প্রসেসিং করলাম খেয়াল করেন, সরি এখান থেকে দেখায় সিগন্যাল টু নয়েজ রেশিও মানটা কি একটু খেয়াল করেন, যে এই যে আমাদের সিগন্যালটা আছে, তো হ্যাঁ আমরা যে এত কাহিনী করে ঠিক আছে, এত কাহিনী করে যে এই সিগন্যালটাকে কোয়ান্টাইজ করে অত কিছু করে যে ইয়ে করলাম, এর মধ্যে তো সিগন্যালটা যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা আমরা পাবো না, হয়তো চেঞ্জ হয়ে যাবে। তো এই যে সিগন্যালটা যে শেষ পর্যন্ত যায় এখানে কি পরিমাণ নয়েজ এড হবে এবং এই সিগন্যালটার পাওয়ার কতটুকু আসছে, এই দুইটার যে রেশিও, সেই সিগন্যাল টু নয়েজ রেশিওটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে আমরা এই যে এখানে পাইছি আর কি 1.6 6.0। এখন খেয়াল করেন আমরা মূলত কাজ করছি কোন সিগন্যাল নিয়ে, এই যে দেখেন আমরা যে কাজ করছি আমরা কিন্তু কাজ করছি সাইনোসয়েডাল সিগন্যাল নিয়ে। সাইনোসয়েডাল সিগন্যালের ক্ষেত্রে দেখেন পিক টু পিক ভোল্টেজের পরিমাণ হচ্ছে টুয়াইস এমপি, পিক টু পিক ভোল্টেজের পরিমাণ হচ্ছে টুয়াইস এমপি, কিন্তু আপনি যখন সাইনোসয়েডাল সিগন্যাল না বাদে যদি অন্য কোনো সিগন্যাল নিয়ে কাজ করেন তখন কিন্তু পিক টু পিক ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, তখন সূত্রগুলো কিন্তু তখন কি হবে আপনার বাকি যত কিছু আছে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনার তখন যেটা হবে আর কি সেটা হচ্ছে এটা বলা আছে যে সাইনোসয়েডালের ক্ষেত্রে হচ্ছে 1.6 6.0 যদি ডিবিতে বের করতে বলে, আর যদি নরমালি বলে তাহলে 1.5 এল স্কয়ার দিয়ে করে ফেলবে। আর যদি সিগন্যালটা সাইনোসয়েডাল না হয় তখন কি হবে, নরমাল ভ্যালু যদি হয় m 1 ধরে দেখাইছে যে 4.86 m, এটা বুঝতে পারবেন কখন বুঝতে পারবেন যখন মনে করেন টেলিভিশন সিগন্যাল বা এই ধরনের কোনো সিগন্যাল যখন বলবে তখন এই জিনিসটা হবে আর কি। এখন আসেন আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আপনাদের টোটাল কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে আর কি। যেমন এখানে এটা বলছে আর কি, এটা টেলিভিশন, আচ্ছা টেলিভিশন সিগন্যালের ক্ষেত্রে কি এরকম, হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে দেখেন যখন এটা সাইনোসয়েডাল সিগন্যাল ছিল তখন দেখেন সিগন্যাল টু নয়েজ এর সূত্রটা ছিল 1.76 প্লাস 6.02 n, কিন্তু যখন এটা সাইনোসয়েডাল সিগন্যাল বাদে যখন অন্য কোনো সিগন্যাল হয়ে গেছে নন সাইনোসয়েডাল হয়ে গেছে তখন কিন্তু সূত্র চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু খুবই মাথায় রাখতে হবে, এবং বইটা যখন কোশ্চেন দেয় বা বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম একটা টেলিভিশন সিগন্যাল বা অন্যান্য সিগন্যালের নামটা ওরা মেনশন করে দেয় যে আমি এই সিগন্যাল দিচ্ছি আর কি। এখন খেয়াল করেন এই অঙ্কটা দেখেন, দেখলাম আমরা যা করছি মোটামুটি সবকিছু মানে ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। এটা হচ্ছে যে প্রথম হচ্ছে একটা টেলিভিশন সিগন্যালের ব্যান্ডউইথ দেওয়া আছে,
ব্যান্ডউইথ দেওয়া আছে আর কি 4.2 মেগাহার্টজ আর কি। হ্যাঁ, বাই ট্রান্সমিটেড ইউজিং বাইনারি পিসিএম, অর্থাৎ পিসিএম ইউজ করে সেটাকে কি করা হয়েছে, ট্রান্সমিট করা হয়েছে আর কি। এখন আমাদেরকে কি করতে বলতেছে, আমাদেরকে বলতেছে আর কি যে এটার কোয়ান্টাইজেশন লেভেল এল এর মান দেওয়া আছে 512। ঠিক আছে, দেখেন আপনার কাছে কিছু অনেকগুলো টার্ম দেওয়া আছে 512। তারপর বলছে কি কুড ওয়ার্ড লেংথ, কুড ওয়ার্ডের যে লেংথটা এটা কত আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, তারপরে বলছে ট্রান্সমিশন ব্যান্ডউইথ কত বের করার জন্য, ফাইনাল বিট রেট কত বের করার জন্য, এবং সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও কত এটা বের করার জন্য বলছে। ঠিক আছে, তো আমরা কুড ওয়ার্ড লেংথ বলতে যেটা বোঝাচ্ছে আর কি, যে আমরা যে কোডটা পাঠাবো এটা কত বিটের কোড পাঠাবো। কুড ওয়ার্ড লেংথ বলতে এখানে আপনার মূলত এই এন এর মান বের করতে বলছে, বুঝতে পারছেন, এন এর মান বের করতে হবে। তো আপনারা দেখেন এখানে লেভেল কিন্তু দেওয়া আছে এল, তো আপনারা জানেন এন মানে কত, এন মানে কত আমরা কিন্তু সবাই জানি আর কি, যে আমরা দেখছিলাম যে এন মানে হচ্ছে লগ, লেখা আছে এখানে সূত্র সব অঙ্ক করা যাচ্ছে, জাস্ট আপনি যাতে একটু মন করতে পারেন আর কি, এই জন্য আমি নিচে যাচ্ছি না। লগ 2 টু দি পাওয়ার এল 2 বিজি, সরি লগ 2 বিজিএল আর কি। তো 2 বিজিএল কে যখন আমরা ইয়ে করব তখন আমরা এখান থেকে লেংথ পেয়ে যাবো। তারপর আউটপুট সিগন্যাল এর কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও, দেখেন আউটপুট সিগন্যালের আমাদের কি বলতেছে, যে কোয়ান্টাইজ আউটপুট সিগন্যালের কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও আমাদের কি বলতেছে, সিগন্যাল টু নয়েজ রেশিওটা আমাদেরকে বের করতে বলতেছে। ঠিক আছে, এটা তো একটা টেলিভিশন, এটা একটা টেলিভিশন সিগন্যাল। তো টেলিভিশন সিগন্যালের ক্ষেত্রে আমরা বলছিলাম যে সাইনোসয়েডিয়াল সিগন্যাল বাদে যদি অন্য কোনো সিগন্যাল হয়, তো সিগন্যাল টু নয়েজ রেশিওটা কত হবে 4.8, এই যে এই সূত্রটা আমি লেখার দরকার ছিল না, 4.8 প্লাস 6n। ঠিক আছে, এই সূত্রটা যে যদি অন্য কোনো সিগন্যাল হয়, তো সূত্র হচ্ছে 4.8 সিগন্যাল, সিগন্যালটা নয়েজ, আমরা তো এন এর মান পাই গেছি, এখান থেকে 512 যদি হয় তাহলে এন এর মান কত আসে, 2 বেস 512 করলে এন এর মান আছে এন, এন এর মান আছে 9। তো 9 যদি আমরা এখানে বসাই তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও আছে 55, এখানে করা আছে অঙ্কটা, আমি অঙ্কটাই দেখাই কম লাগবে। দেখেন তখন আমরা নিচেরটাতে যাই, দেখেন এন এর মান বসেছি 5.88 ডিবি চলে আসছে, সিগন্যাল টু নয়েজ, মানে জিনিসটা কিন্তু কঠিন না। কোনো ভর্তি পরীক্ষাতে এই 4টা পোর্শন কখনো দিবে না, হয় কোড লেংথ দিবে অথবা সিগন্যাল টু নয়েজ দিবে, তারপর ট্রান্সমিশন ব্যান্ডউইথ দিবে অথবা ফাইনাল বিট দিবে, অর্থাৎ 4টা একবারে দিবে না, হয় যে কোনো দুইটা দিবে আর কি। তো এখন আসেন যে ট্রান্সমিশন ব্যান্ডউইথ আসলে কত হবে। আমি যদি একটা সিগন্যাল ট্রান্সমিট করতে চাই আর কি, খেয়াল করেন, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ঠিক আছে, আমি যদি একটা সিগন্যালকে যদি আমি কি করতে চাই, সরি, হ্যাঁ, প্রথমে যদি আমি একটা সিগন্যালকে যদি মানে আচ্ছা ঠিক আছে, ট্রান্সমিশন ব্যান্ডউইথের যে সূত্রটা, আমরা সরাসরি সূত্রতে চলে যাই, কিন্তু টাইম চলে যাচ্ছে। এই সূত্রটা হচ্ছে এটা কি, ট্রান্সমিশন ব্যান্ডউইথের সূত্র হচ্ছে বিটি ইজ ইকুয়াল টু এন ডাব্লিউ। এনটা কি, এনটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, খেয়াল করেন ম্যাক্সিমাম, আর এন না, এনটা কি নাম্বার অফ বিট, আমি কত বিট দিয়ে আসলে সিগন্যালটাকে কি করছে, দেখেন এখানে এটা দেওয়া আছে, এখানে একটু খেয়াল করেন যে এখানে বলা আছে ব্যান্ডউইথ, বা আমি যে সিগন্যালটাকে পাঠাইছি আর কি, সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.2 মেগাহার্টজ। তো এটাকে যদি আমি এন দিয়ে গুণ করি তাহলে আমি কি পেয়ে যাব, এটা খাতায় একটু লেখা রাখেন, উঠে রাখেন আর কি, যে ট্রান্সমিশন ব্যান্ডউইথ হচ্ছে, সরি হ্যাঁ, ট্রান্সমিশন ব্যান্ডউইথ হচ্ছে এন ইনটু ডাব্লিউ। এটা অন্যভাবে করার দরকার নেই, জাস্ট এন আর ডাব্লিউ গুণ করে দিবেন, অটোমেটিক বের হয়ে যাবে, খুবই ইজি আর কি। ঠিক আছে, আর এটা অন্যভাবে করা যায়। আর 3 নম্বরে যেটা বলা হচ্ছে আর কি, এটা হচ্ছে ফাইনাল বিট রেট। ফাইনাল বিট রেট হচ্ছে বিট রেট বের করতে গেলে আগে আপনাকে এটাকে স্যাম্পলিং করে নিতে হবে। ঠিক আছে, আবার অন্যভাবেও করা যায়, যদি আপনি যে ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথকে যদি আপনি 2 দিয়ে গুণ করেন, এই দেখেন ট্রান্সমিশন ব্যান্ডউইথ যা আছে আর কি, এটাকে যদি আপনি 2 দিয়ে গুণ করেন তাহলে আপনার বিট রেট বেরিয়ে যাবে। ঠিক আছে, যে 2 ইনটু ডাব্লিউ, এটা হচ্ছে আমার হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আমি যদি কোনো বিট রেট বের করতে চাই প্রথমে আমাকে স্যাম্পল করতে হবে। তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কি আমরা জানি যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিকে 2 দিয়ে গুণ করলে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাই। এই জায়গায় ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিকে 2 দিয়ে গুণ করছে, তারপর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাইছে, তারপরে এটাকে কি করছে এন দিয়ে গুণ করছে, বিট মানে বিট রেট বা সিগন্যালিং রেট হচ্ছে এন ইনটু এফএস। এফএসটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে এইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি ট্রান্সমিশন ব্যান্ডউইথ পাবো। আর ব্যান্ডউইথের যে ডাব্লিউটা যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি বিট রেটটা পাবো। এটা দিয়ে প্রচুর অঙ্ক আসছে, মানে এত বেশি অঙ্ক আসছে, আপনারা যদি এটা খুলে না আগে দেখতে পারবেন, জাস্ট এই দুইটা সূত্র দিয়ে। ঠিক আছে, অনেকে যেটা করে আর কি, বিট রেট বের করে তারপরে হচ্ছে আপনার
বিট রেটটা বের করে তারপর হচ্ছে বেন্ডউইথটা বের করতে চাই, আবার বেন্ডউইথটা বের করে বিট রেট বের করতে চাই। তো যখন আপনার হ্যাঁ এটা বের করতে পারবেন কখন, যখন নাইক নাইকুইস্ট ক্রাইটেরিয়ন যেটা আর কি, নাইকুইস্ট রেটটা যদি না বলা থাকে, এখন যদি কোথাও বলা থাকে আর কি, যেমন কিছু কিছু ম্যাথ আছে আর কি, দেখবেন যে যেটাতে বলা আছে আর কি যে নাইকুইস্ট রেট হচ্ছে এই সিগন্যালের 1.525 গুণ। ঠিক আছে, আমি একটু বলি, এখানে একটু লিখে দিই আর কি, খেয়াল থাকবে আর কি। মনে করেন কোন একটা ম্যাথের মধ্যে এই ম্যাথটাতে হয়তো কখনো বলা থাকতো আর কি, যে যদি এরকম বলা থাকতো আর কি যে এন কিউটা আর কি নাইকুইস্ট রেট, আর কি হ্যাঁ নাইকুইস্ট রেট যদি বলা হতো আর কি যে 1.25 গুণ হ্যাঁ অফ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, নাইকুইস্ট রেটটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির 1.25 গুণ, তখন কিন্তু খেয়াল করেন তখন কিন্তু আমরা যে সূত্রটা ইউজ করছি আর কি, যে বলতেছিলাম যে আপনি ট্রান্সমিশন ব্যান্ডউইথকে 2 দিয়ে গুণ করলে বিট রেট বেরিয়ে যাবে, তখন কিন্তু এটা হবে না। আবার বিট রেটকে মানে এই বিট রেটকে 2 দিয়ে ভাগ করলে ট্রান্সমিশন ব্যান্ডউইথ হয়ে যাবে, তখন কিন্তু এটা হবে না। তখন কিন্তু এই যে 1.25 গুণ থাকার কারণে এটার জন্য আলাদা যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা আছে আর কি, বা 1.25 গুণ হ্যাঁ যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এটার জন্য ওই যে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা এটা বের করতে হবে, নাইকুইস্ট রেটের যে ফ্রিকোয়েন্সিটা এটা বের করতে হবে, বের করে তারপর সেটাকে এন দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এই এফএস বের করার পরে, এফএস মানে কত 2 ইনটু ডাব্লিউ, খেয়াল করেন এখানে গুণ কিন্তু তিনটা হচ্ছে 2 ইনটু ডাব্লিউ। তো 2 ইনটু ডাব্লিউ কে আমি কি করছি 1.25 দিয়ে গুণ করছি, 1.25 দিয়ে যে গুণ করে যেটা পাইছি হ্যাঁ নাইকুইস্ট রেট, এটাকে আমাকে কি করতে হবে নাম্বার অফ বিট দিয়ে গুণ করলে তখন আমি কি করব বিট রেট আর পাবো। ঠিক আছে, কিভাবে বের করতে হবে আর কি, যখন আপনার নাইকুইস্ট রেট বলে দেওয়া থাকবে আর কি। ঠিক আছে, সেখানে আর তেমন কিছু নাই। আমি আরেকটু অঙ্কগুলো দেখানোর পরে কোশ্চেন নেওয়ার চেষ্টা করতেছি, এর আগে না। এখানে একটা ইয়া দেওয়া আছে আর কি, যে একটা ব্যান্ডউইথের একটা সিগন্যাল দেওয়া আছে আর কি, এই যে এখানে দেখেন এই সিগন্যালটা দেখে বোঝা যাইতেছে যে এখানে হচ্ছে এই সিগন্যালটার যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে আর কি যে 4 কিলো হার্জ। ঠিক আছে, পিসিএম এর, আর হচ্ছে এটার এমপ্লিটিউড হচ্ছে -3.8 ভোল্ট থেকে +3.8 ভোল্ট পর্যন্ত ভেরি করতেছে আর কি এই সিগন্যালটার এমপ্লিটিউড। হ্যাঁ, তাহলে এটা বুঝাই যেতেছে এটা হচ্ছে একটা, আমরা ধরে নিতে পারতেছি যে এটা হচ্ছে পিক টু পিক যেহেতু সমান ভোল্টেজ আর কি। ঠিক আছে, আমরা ধরে নিতেছি এটা একটা সাইনোসয়েডাল ভোল্টেজ, খেয়াল করে। তখন কিন্তু আপনি যদি এসএনআর এর সূত্র এটা বসাই দেন 4.8 + 6n, তখন কিন্তু আর এই সূত্র কাজ করবে না। ঠিক আছে, তখন কিন্তু এই সূত্র আপনার কোনো ভ্যালিডিটিতে আসবে না আর কি, তখন কিন্তু এই সূত্রটা বাদে আর কি, তখন উপরে যে সূত্রটা আছে হ্যাঁ আমরা প্রথম যে সূত্রটা নিয়ে কাজ করছিলাম বের করছিলাম আর কি, তখন কিন্তু সূত্র হবে এটা, যেহেতু এটা সাইনোসয়েডাল। এখানে দেওয়া আছে, দেওয়ার পরে যেটা বলা আছে আর কি যে নয়েজ রেশিও দেওয়া আছে 20 ডিবি। ঠিক আছে, সিগন্যাল টু নয়েজ রেশিও দেওয়া আছে 20 ডিবি। আর আর এখানে বলা আছে যে এভারেজ পাওয়ার মানে মেসেজ সিগন্যালের যে পাওয়ারটা এটা দেওয়া আছে 30। মেসেজ সিগন্যালের যে পাওয়ার, আচ্ছা আমার এখানে আনস্টেবল দেখাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে কিনা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন মেসেজ সিগন্যালের যে পাওয়ার, ঠিক আছে এই পাওয়ারটা দেওয়া হচ্ছে এখানে 30 মিলিওয়াট। আর এখানে দেওয়া হচ্ছে সিগন্যালের যে সিগন্যাল টু নয়েজ রেশিওটা দিয়েছে 20 ডিবি। তো আপনারা ডিবি থেকে ইয়াতে কনভার্ট করবেন কিভাবে, এটা আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি আর কি। যদি কোনো এক্স ডিবি থাকে আর কি, খেয়াল করুন কোথাও যদি এক্স ডিবি থাকে, তো আমরা তো এমনি নর্মালি কাজ করতে পারবো না, চাইছি কি ক্যালকুলেটর নাম্বার অফ বিট চাইছে, এবং আউটপুটে যদি 30টা 7 পিসিএম কোড পাঠানো হয়, তাহলে মাল্টিপ্লেক্সিং করতে হবে, এখানে মাল্টিপ্লেক্সিং এর কনসেপ্টটা লাগবে। তারপর হোয়াট উড বি দ্য সিগন্যালিং রেট কত, এটা চাইছে। আচ্ছা সমস্যা না, আগে আমরা প্রথমটা বের করি, ক্যালকুলেটর নাম্বার। যদি মনে করেন এক্স ডিবি দেওয়া থাকে, খেয়াল করেন এটা লিখে রাখেন, এটা হয়তো বা এখানে সরাসরি দেওয়া না, তখন আপনি কি করবেন এই এক্সটাকে 10 দিয়ে ভাগ করবেন। কত দিয়ে ভাগ করবেন? 10 দিয়ে ভাগ করবেন। তারপরে হচ্ছে যে ভাগ করে যে ভাগফলটা আসবে, যেমন এখানে 20 রে 10 দিয়ে 20 রে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল আসে 2। তারপর কি করবেন, এই যে ভাগফলটা আসবে এটাকে 10 এর উপর স্কয়ার করে ফেলবেন, 10 স্কয়ার, তাহলে হচ্ছে 200। তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 200, বুঝতে পারছেন? 10 স্কয়ার সরি না 100, সরি 200 না, 10 স্কয়ার তো মানে 100, সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 100, বুঝতে পারছেন? মানে xdb কে 10 দিয়ে ভাগ করবেন, ভাগ করে যে ভাগফলটা আসবে এটাকে যদি আবার 10 এর উপর মানে পাওয়ার করেন, হ্যাঁ 10 এর উপর পাওয়ার করেন, তখন সেটা কি হয়ে যাবে আপনার, এখান থেকে আপনি পাওয়ারটা পেয়ে যাবেন আর কি। ডিবি থেকে পাওয়ারে কনভার্টের ফর্মুলা হচ্ছে এটা, এটা লিখে রাখেন, এটা কাজে লাগবে আর কি। আর হচ্ছে আচ্ছা আমরা দ্রুত শেষ করি।
এরপর খেয়াল করেন যেটা এই দেওয়া আছে, দেওয়া থেকে যে 100 বের করছে, ঠিক আছে। তারপর এখানে সিগন্যাল টু নয়েজ রেশিও পি সিগন্যাল, তো আমরা তো এটা সূত্র ডাইরেক্টই জানি, আমরা ডাইরেক্ট সূত্র বলে হইতো, ঠিক আছে। সিগন্যাল টু নয়েজ রেশিও সূত্র আমরা তো এমনিতেও জানি আর কি, ঠিক আছে। মানে এটা হচ্ছে 3L² / MP², ঠিক আছে। বাস এটার মান বসাইলে হইতো। তো এখানে দেখেছে সিগন্যাল বাই নয়েজ এর মান জানি আমরা, S/N এর মান আমরা এখান থেকে জানছি যে 100। দেখেন এখানে S/N এর মান বসেছে 100, MP², মেসি সিগন্যালের এমপ্লিটিউড দেওয়া আছে 3.8 ভোল্ট। আর এখানে জাস্ট এর পরবর্তীতে কি করছে, ঠিক আছে, এর পরিবর্তিতে হচ্ছে পি পাওয়ারের মানও দেওয়া আছে 30 মিলিওয়াট, 30 ইন্টু দিয়েছে। এখান থেকে এল এর মান বের হয়েছে, এল এর মান যখন বের হয়েছে 127, তখন আমরা যখন এটাকে কি করছি লগ 2VSL করছি, তখন এখান থেকে বের হয়েছে 6.99 আসে। যদি কোনো ডেসিমাল নাম্বার আসে, মনে করেন 6.99, 6.5, 6.7, তখন আপনার এটাকে পূর্ণ সংখ্যা ধরবেন, মানে এটাকে সম্পূর্ণটাই ধরার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে। না হলে কিন্তু আপনার হবে না। এখন মনে করেন এই এন এর মানটা এরকম আসছে, আমি একটু লিখি। এন এর মানটা হচ্ছে আপনার মনে করেন 6.7 আসছে, ঠিক আছে। আপনাকে কারণ তো আপনি এটা তো তখন আপনাকে এটাকে 6.7 আসলে তখন আপনাকে এটা 7ই ধরতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে 6.2 আসলেও পূর্ণ সংখ্যাটাই ধরবে, মানে কম ধরার দরকার নেই, বেশিটা ধরে তারপরে করলে পারবেন। কারণ তো বিট তো লুজ করে মানে লস করলে তো আপনি আর এটা মানে সিগন্যালটাকে আর পাবেন না, ফেরত পাবেন না, ঠিক আছে। তো এটা দেখানো হয়েছে আর কি, এই যে বিটি। তারপর এখান থেকে কি চাইছে, তারপর আচ্ছা এরপরটা দেখে আর কি, সরি, হ্যাঁ এখানে দেখেন 2 নাম্বার কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, একটু কঠিন আর কি, এত কঠিন আসবে না। তারপর একটু দেখে দেয় আউটপুট যে যদি 37.5 কুড়ার থাকে আর কি, হ্যাঁ মাল্টিপ্লেক্স, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম রিকোয়ার্ড ব্যান্ডউইথ ফর দি মাল্টিপ্লেক্স সিগন্যাল। যদি আউটপুট এরকম 30টা 5 কোড মডুলেশন থাকে আর কি, ঠিক আছে। আর টাইম মাল্টিপ্লেক্স যদি করা হয় আর কি, তাহলে হচ্ছে যে আপনার ব্যান্ডউইথের পরিমাণটা কত হবে। তো 30টা যদি থাকে আর কি, নরমাল ব্যান্ডউইথ যত হইতো তার থেকে 30 গুণ বেশি হবে, ঠিক আছে। কারণ ব্যান্ডউইথের পরিমাণটা তখন বেশি লাগবে। মাল্টিপ্লেক্সিং এর কনসেপ্ট আপনাদের আছে কিনা আমি একটু শেয়ার করব কিনা, এটা হচ্ছে বিষয় আর কি। আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখাইতে পারবো কিনা, আসলে দেখাইলে জিনিসটা বুঝতে সুবিধা হবে যে খেয়াল করেন, মনে করেন এখানে একটা সিগন্যাল আর কি, যেটা হচ্ছে আপনার 1/5 পরিমাণ 1/5 পরিমাণ টাইম। খেয়াল করেন এখানে একটা সিগন্যালে মনে করেন মানে 1.1/5 সেকেন্ড টাইম লাগে আর কি, এখানে একটা সিগন্যাল যাইতে আর কি, মানে এটা দিয়ে পাস হইতে আর কি। আমি জাস্ট এখানে আরেকটা সিগন্যাল পাস হইতে মনে করেন 1.5 সেকেন্ড টাইম লাগে। তো এখন আমি যখন মাল্টিপ্লেক্সিং করব, খেয়াল করেন তখন কিন্তু এই সিগন্যালটার জন্য এই দুইটা সিগন্যাল যদি আমি একটা টাইম স্লটের ভিতর দিয়ে পাঠাইতে চাই, তখন কিন্তু টাইম লাগবে কত, এই সিগন্যালটার জন্য টাইম লাগবে হচ্ছে 1/5 সেকেন্ড, আবার এটার লাগবে 1/5 সেকেন্ড, টোটাল টাইম লাগবে হচ্ছে 1/10 সেকেন্ড। 1/10 সেকেন্ড টাইম লাগার মানে কি, খেয়াল করেন 1/10 সেকেন্ড টাইম লাগবে। এখন খেয়াল করেন যে 1/5 সেকেন্ড মানে কি, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 হার্টজ, ঠিক আছে। তো এটা একটা 5 হার্টজ সিগন্যাল। তো এটার ফ্রিকোয়েন্সি কত, 5 হার্টজ, সরি লেখার দরকার নেই। এটার ফ্রিকোয়েন্সি কত 1/10 মানে কি, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 হার্টজ। তো আমি যখন এটা সিগন্যালকে মাল্টিপ্লেক্সিং করতেছি আর কি, ঠিক আছে, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতেছি, তখন কিন্তু এটা টাইম মানে যেখানে 1/5 সেকেন্ডে আমার সিগন্যালটাকে কি করতে হইতো, নিতে হইতো আর কি, সেখানে কি করতে হয়েছে মাল্টিপ্লেক্সিং করবো 1/10 সেকেন্ডে, আমাকে কি করতে আরো কম সময়ের মধ্যে, মানে এর অর্ধেক দুইটার যে সময় আর কি, সেই অর্ধেক সময়ের মধ্যে আমাকে কি করতে হবে, সেই সিগন্যালটাকে নিতে হবে আর কি। কিন্তু 1/10 মানে কি ফ্রিকোয়েন্সিটা আবার বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিটা এভাবে যদি আমি মনে করেন দুইটা সিগন্যালের জন্য আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 10 হয়ে যাচ্ছে, 1/10 মানে 10 সেকেন্ড মানে হচ্ছে 10 ফ্রিকোয়েন্সি হচ্ছে। আমি যদি তৃতীয় আর একটা সিগন্যাল দিতাম তখন হয়তো 15 হার্টজ, চতুর্থ একটা সিগন্যাল নিতাম তাহলে হয়তো 20 হার্টজ। অর্থাৎ প্রতিটা সিগন্যালকে মাল্টিপ্লেক্সিং করার জন্য আমার কি করতেছে, কত করে কত দিয়ে কি হচ্ছে গুণ হচ্ছে আর কি, প্রতিবার অত করে গুণ হচ্ছে। তো আমার এখানে এরকম কতটা সিগন্যাল আছে, খেয়াল করেন এখানে আমার 30টা সিগন্যাল আছে। তো 30টাকে যখন আমি একসাথে কি করব মাল্টিপ্লেক্সিং করবো, তাহলে টোটাল যে ব্যান্ডউইথটা বের করবো আর কি, সেটাকে আমাকে কি করতে হবে 30 দিয়ে গুণ করতে হবে, আমি এটাই বলতে চাচ্ছি আর কি। তো এই জিনিসটা খেয়াল করেন যে আমার এখান থেকে আমরা কি পাইছি, এখান থেকে আমরা হচ্ছে বলছে যে ব্যান্ডউইথ কত বের করার জন্য, নো প্রবলেম। তো আমরা এখান থেকে কি পাইছি, এখান থেকে আমরা এন এর মান পাইছি, ঠিক আছে। আর ডাব্লিউ এর মান দেওয়া আছে। তো ডাব্লিউ এর মান যদি দেওয়া থাকে আর কি, ঠিক আছে, আমরা জানি ব্যান্ডউইথ মানে কত,
এন ইন্টু ডাব্লিউ, খেয়াল করেন বেন্ডউইথ হচ্ছে এন ইন্টু ডাব্লিউ, যেহেতু 30টা সিগন্যাল আছে 30 দিয়ে গুণ করা হয়েছে কতটুকু। এখান থেকে যদি আমাদেরকে বিট রেট বের করতে বলে তো 2 ইন্টু বিটি আর কি, যেহেতু এখানে নাইকুইস্ট রেট বলা নাই, তাহলে আমরা ট্রান্সমিশন বেন্ডউইথকে 2 দিয়ে গুণ করলে এখান থেকে বিট রেট পাওয়া যাবে। তেমন কোনো কঠিন কিছু না। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন, তেমন কোনো ঝামেলা নেই, বাট এখানে সব সূত্র মোটামুটি পড়ানো আছে। তারপরে যেগুলো আছে এগুলো পড়ানো হয়েছে 900 মোটামুটি সব পড়ানো হয়েছে, আর কিছু বাদ নাই। ঠিক আছে, এখন এখনো পর্যন্ত যা বোঝানো হয়েছে এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? আমরা 5 মিনিটের একটু ব্রেক দেবো, দিয়ে তারপরে আর আধা ঘন্টা করে ছেড়ে দেবো। বা 25 মিনিট করবো। এখন পর্যন্ত যা বোঝানো হয়েছে বুঝছেন কিনা, মানে কোয়ান্টাইজেশন জিনিসটা কিভাবে করতে হয়, এখান থেকে কিভাবে সূত্রগুলো আসছে, ঠিক আছে, এই জিনিসগুলো বুঝছেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। জাস্ট এই সূত্রটা মনে রাখলে হবে, যে নয়েজ পাওয়ারের যে সূত্রটা আর কি, ডেল্টা স্কয়ার বাই 12, এটা বাদে বাকি সমস্ত সূত্র আপনি বুঝতে পারবেন যখন যা আমি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এখনো পর্যন্ত কি বোঝা গেছে? আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম সম্ভবত। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, যদি শোনা যায় তাহলে হচ্ছে আমি স্ক্রিনে যাই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে না, না? ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, এখন মনে হয় দেখা যাচ্ছে। জি ভাই। এ- এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন শুনেন। আচ্ছা ভাইয়া, ভাইয়া এই যে এই ফিগারটাতে ভাইয়া আমরা এখানে মিড, বলেন। ভাইয়া কোশ্চেনটা করবো। হ্যাঁ, বলেন বলেন, কোশ্চেন করেন। ভাইয়া আমরা তো এখানে যে মিড রাইসটা দেখলাম, এখন মিড ট্রেডের ব্যাপারটা ভাই একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, ঠিক আছে, মিড Please। ট্রেডটা ক্লিয়ার করবো। আচ্ছা, মিড ট্রেডটা হচ্ছে যে আমি এই ফিগারটা দিয়ে ক্লিয়ার করি, একটু খেয়াল করেন আর কি। মিড মিড রাইসের যে ব্যাপারটা ছিল আর কি, এটা হচ্ছে আমি একটু বলি আর কি, যে এখানে খেয়াল করেন সিগন্যালটা তো কিন্তু এখানে আছে। এই যে আমি এখন যেখানে আচ্ছা আমি একটু আঁকি, ড্র করলে একটু ভালো লাগবে। এটা হচ্ছে এখানে আর কি, যে এখানে খেয়াল করেন সিগন্যালটা আছে কোথায়, আমার অরিজিনাল সিগন্যালটা কিন্তু এখানে। ঠিক আছে, এখন আমি কি করছি খেয়াল করেন, আমি যখন কোয়ান্টাইজের ভ্যালুটা দিছি আমি কিন্তু এটাকে উপরে উঠে, মানে অরিজিনাল সিগন্যালটা যেখানে ছিল আর কি, এখান থেকে কিন্তু আমি ওই আমার সুবিধা মতো আর কি স্টেপ সাইজ ভাগ করার কারণে আর কি, আমার ওই নাম্বার অফ বিটে ভাগ করার কারণে এটা কিন্তু উপরে উঠাই ফেলছি। মানে আমি ভ্যালুটা উপরে ধরছি, উপরে উঠাই ফেলছি না, মানে যেখানে অরিজিনাল সিগন্যালটা ছিল তার থেকে উপরের ভ্যালু নিচ্ছি। বুঝতে পারছেন? এটা থেকে কিন্তু আমি উপরের ভ্যালু নিয়েছি। ঠিক আছে, মনে করেন এই উপরের ভ্যালুটা হচ্ছে 1, তো আমরা বলতেছি আর কি, বা এটাকে বলতেছি আমরা মিড রাইস। আর মিড মিড আপনার মিড যে যেটা আর কি, এটা নামটা কি? ট্রেড, মিড ট্রেড। মিড ট্রেড, হ্যাঁ হ্যাঁ, মিড ট্রেড বা যে মানে যেটা ফ্লোরিং কলা আর কি। এখন কি হবে, এখানে অরিজিনাল সিগন্যালটা কোথায়? এই জায়গাতে না, অরিজিনাল সিগন্যালটা কিন্তু এখানে। খেয়াল করছেন? অরিজিনাল সিগন্যালটা কিন্তু এখানে। আমাকে শোনা যাচ্ছে কিনা? অরিজিনাল সিগন্যালটা এখানে। এখন দেখেন আমি কিন্তু বেলু নিচে কোথায়, আমি বেলু নিচে কিন্তু এর নিচে, নিচটা কত বরাবর? 0 বরাবর। অর্থাৎ আমি অরিজিনাল সিগন্যালের, হ্যাঁ, অরিজিনাল সিগন্যালে বেলু নিলে তার থেকে কি কম নিছি, 0 বরাবর বেলু নিছি, অর্থাৎ আমি কি বেলুটাকে কমাই নিয়ে আসছি, 0-তে নিয়ে আসছি, অর্থাৎ ফ্লোরিং করছি, নিচের দিকে নামাই নিয়ে আসছি। বুঝতে পারতেছেন কিনা? ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম আর কি, এই টাইপের আর কি বিষয়টা। আমি যদি আবারও ফিগারটাতে যাই, দেখেন, আবার ফিগারটাতে যাই, এই যে এখানে খেয়াল করেন এই পয়েন্টের ভিতরে যত ভ্যালু আছে, এই পয়েন্টের ভিতরে যত ভ্যালু আছে, ঠিক আছে, একমাত্র 1 বাদে, হ্যাঁ, 0.9 পর্যন্ত, 0 থেকে 0.9 পর্যন্ত যত ভ্যালু আছে সবগুলোকে সে 0 বানাই ফেলবে। এটা হচ্ছে আপনার মিড ট্রেড আর কি, মানে সে 0 থেকে শুরু হবে আর কি, আর সে কি করছে 1 থেকে শুরু হয়েছে আর কি, এটাই পার্থক্য। এরকম মানে তেমন ইয়া না আর কি, মানে জাস্ট কনসেপ্টটা বুঝা, একটু দেখেন, মানে আবার ওই আমি রেকর্ডিংটা আবার শুনেন, দেখেন, আশা করি বুঝতে পারবেন আর কি। আমি কি ব্রেক দিব নাকি শেষ করে ফেলবো, কোনটা? আজকে শেষ করে ফেলুন। শেষ করে ফেলবো। 10টা আচ্ছা, বেজে ঠিক আছে, যদি 10টা বেজে গেছে তাহলে হচ্ছে
আমাদের ইয়াটা শেষ হয়ে গেছে, আমি একটু দেখি তাহলে আর কতটুকু বাকি বাকি আছে, তারপরে হচ্ছে আমি আমি দুইটা ইম্পর্টেন্ট জিনিস দেখে দিই। আজকে ডেটা মডুলেশন আমরা ঢুকবো না, তো এই রিলেটেড যত ম্যাথ আছে আর কি, এটা হচ্ছে আপনারা করে ফেলবেন। তো এখানে আরেকটা, যখন অন্য কোনো বই থেকে যখন অঙ্ক করতে যাবেন বা বিগত বছরে যখন ম্যাথ করতে যাবেন, তখন একটা জিনিস লাগবে আর কি, যে স্ট্যান্ডার্ড স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এমনি তো আমরা এখানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত ধরতেছি এইভাবে। আপনার ভয়েসটা শোনা যাচ্ছে নাকি? বই শোনা যাচ্ছে না? না, এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? কমে গেছে। এখন কি শোনা যাচ্ছে কিনা? না ভাই, শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু দেখি, আমি কানেকশনটা একটু চেঞ্জ করে দেখি শোনা যায় কিনা। একটু ওয়েট করেন, এখন আশা করি শোনা যাবে আর কি। জাস্ট আর একটু ইম্পর্টেন্ট একটু জিনিস আছে আর কি। এখন কি আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। জি ভাই, শোনা। আচ্ছা ঠিক আছে, আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট আর 5 মিনিট হলে বা 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলা যাবে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে একটু আগানোর চেষ্টা করি আর কি। যে এখন যেহেতু শোনা যাচ্ছে, স্ক্রিন শেয়ার দিচ্ছি, ওকে, নো প্রবলেম। আমি দেখা দিচ্ছি আর কি, যদি কোনো প্রবলেমের মধ্যে এটা বলে আর কি, যে স্ট্যান্ডার্ড স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, খেয়াল করেন, যদি স্ট্যান্ডার্ড স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলে, তখন যেটা হবে আর কি, তখন হবে হচ্ছে যে খেয়াল করেন, হ্যালো, যদি স্ট্যান্ডার্ড স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলে আর কি, তখন এফএস এর মানটা যেটা হবে আর কি, তখন এটা হবে 8 কিলোহার্টজ। খেয়াল করেন, তখন আর এগুলো দেখার দরকার নেই, এখানে 3000 লেখা আছে নাকি 4000 লেখা আছে না 5000 লেখা আছে। এটা মূলত টেলিফোনের ক্ষেত্রে ইউজ করা হয়। স্ট্যান্ডার্ড স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 কিলোহার্টজ, 8 কিলোহার্টজ আর কি, বা 8000 হার্টজ আর কি। জাস্ট এটা ধরে অঙ্ক করে ফেলবেন আর কি। বুঝতে পারছেন? যদি স্ট্যান্ডার্ড স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির কথা বলা থাকে আর কি, বিশেষ করে টেলিফোনের ক্ষেত্রে বলা থাকে আর কি, যে স্ট্যান্ডার্ড স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত আর কি। ঠিক আছে, তো আমাদের আর বেশি কিছু নাই তেমন। হ্যাঁ, আমরা একটু এদিকে যাই। ঠিক আছে, এগুলো করা আছে, মানে এগুলো পড়া আছে, এগুলো দেখবেন যে সব ম্যাথ মিলাইতে পারতেছেন, যে কোনোটাতে কোনো প্রবলেম হবে না, আশা করি হবে না। স্ট্যান্ডার্ড স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে এক দুইটা ম্যাথ থাকতে পারে। আর এখানে হচ্ছে আরেকটা একটু কঠিন লেভেলের একটা ইয়া থাকে আর কি, এটা হচ্ছে যদি এক্সট্রা কোনো কিছু অ্যাড করা থাকে আর কি, তখন এটা দেওয়া হয়। এখানে আর তেমন কিছু নাই। এটা কত পর্যন্ত শেষ হয়েছে? এই অঙ্কটা অনেক সময় দেওয়ার চেষ্টা করে আর কি, এই ম্যাথটা একটু দেখেন, 101। ঠিক আছে, এটা একটু দেখার চেষ্টা করেন, যদি না ইয়া হয় তারপর হচ্ছে শেয়ার করেন আর কি, যে নাম্বার অফ এক্সট্রা বিট আর কি ফ্রেমে এড করলে কি হয়। এটা এখনো দিছে না, বাট প্রশ্ন কঠিন করলে এটা দিতে পারে। তখন এই ম্যাথটা 101 নাম্বার ম্যাথটা আর কি, এগুলো করা আছে, এগুলো সব করা হয়েছে আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আবার এটা আবার আনছে আর কি, 3 বিট কোয়ান্টাইজার কি হবে, এগুলো সব পড়া হয়েছে আমাদের। এখানে হচ্ছে ডেল্টা মডুলেশন। আমরা হচ্ছে আজকে ডেল্টা মডুলেশন পড়বো না, আর বেশি না, একটু কষ্ট করে যারা আছেন আর 5-10 মিনিট থাকলেই হবে। আমরা আজকে ডেল্টা মডুলেশনে ঢুকবো না, বাট এতটুকুর মধ্যে শেষ করবো। বাট এর মধ্যে দিয়ে আমি হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো আর কি, যাতে হচ্ছে নেক্সট ক্লাসটাতে আপনাদের জন্য সহজ হয়। আজকে যেটা করছেন এটা থেকে একটা কোশ্চেন আসবে আশা করি আর কি। এখানে একটা সূত্র মিসিং আছে, এই সূত্রটা দেখাইতে পারলে হবে আর কি। দেখেন, এখানে একটা সূত্র লিখে দিই, এটা খালি জায়গা লাগতো। ঠিক আছে, এখানে জায়গাতে লিখে দিলে ভালো হয়। এটা একটা সূত্র আর কি, এটা লিখে রাখেন আর কি, টোটাল বিট রেট, একটা সূত্র আর কি লিখে রাখেন, যে টোটাল বিট রেট এটা হচ্ছে আরবি। সূত্রটা দিয়ে অনেক সময় অঙ্ক করতে লাগতে পারে আর কি। টোটাল বিট রেট আরবি ইজ ইকুয়াল টু হচ্ছে এফএস। এফএস হচ্ছে আপনি কি পরিমাণ স্যাম্পল নিচ্ছেন আর কি, স্যাম্পলিং পিরিয়ডটা আর কি, এফএস। তো আমরা জানি কি টোটাল বিট রেট এফএস ইনটু, আমরা আগে কি করছি, যে এন। ঠিক আছে, এখানে যেটা হয় আর কি, তো
মানে এখানে এই যে এন এর মানটা আসলে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এফ এস এর সাথে যে গুণটা হয় আর কি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে এন ইনটু বড় হাতের এম, এন ইনটু বড় হাতের এম ইনটু এ। এই সূত্রটা দিয়ে ম্যাথ আসে প্রচুর, মানে এটা অন্যভাবে করা যায়, এখানে করা আছে, বাট আমি ওইভাবে করতে গেলে আপনার আসলে সময় লাগে যাবে বেশি আর কি। তো এমটা কি, এমটা হচ্ছে ম্যাক্সিমাম, সরি, ঠিক আছে, এই এফ এস টা কোথায় থেকে বের করবেন, সাপোজ আর কি এই এফ এস টা বের করবেন হচ্ছে, এই এফ এস টা বের করবেন হচ্ছে এফ এম থেকে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর কি, ম্যাক্সিমাম এফ এস এর যে ফ্রিকোয়েন্সি, বা এফ ম্যাক্স থেকে অথবা ডাব্লিউ থেকে, ডাব্লিউ প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, এফ ম্যাক্স বা ডাব্লিউ থেকে হচ্ছে এফ এস টা বের করবেন। আর এনটা কি, এন এন হচ্ছে নাম্বার অফ বিট, আমি কত বিটের আসলে কোডটা করতেছি, আমরা আগে এন ইন্টু এফ এস দিয়ে করে ফেলতাম। আর এখানে এমটা কি, এমটা হচ্ছে নাম্বার অফ ভয়েস চ্যানেল, যে একটু আগে যে অঙ্কটা করছিলাম, 30টা যদি ভয়েস চ্যানেল থাকে তাহলে কি এফ এফ ইন এফ সরি এফ এস ইন্টু মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইন্টু এন ইন্টু এম। এমটা হচ্ছে নাম্বার অফ ভয়েস চ্যানেল, কতটা চ্যানেল আমি এখানে ইউজ করতেছি আর কি, নাম্বার অফ ভয়েস চ্যানেল, একবারে গুণ করে এটা করে ফেলতে পারেন, এত ঝামেলার দরকার নাই। নাম্বার অফ ভয়েস চ্যানেল, ঠিক আছে, নাম্বার অফ ভয়েস চ্যানেল, ঠিক আছে, এ হচ্ছে কি আর কি, নাম্বার অফ ভয়েস চ্যানেল, এটা একটু লিখে ফেলেন। নাম্বার অফ, এই অঙ্কটা দিয়েও ম্যাথ আছে, আমি বলি এই অঙ্কটাতে ম্যাথ আছে ডিপিডিসি তে, আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম এই ম্যাথটাই আছে, জাস্ট একটু চেঞ্জ করে দিই। এটার মধ্যে কি করছে যে নাম্বার অফ মানে এক্সট্রা বিট, ঠিক আছে, যে এখানে কি করছে যে যে এটা করছে আর কি, যে বিট স্ট্রিম, 4টা বিট স্ট্রিম, এ হচ্ছে বিট স্ট্রিম, 4টা বিট, এই অঙ্কটা বুয়েটেও আসছে, আপনি দেখেন বুয়েটের মধ্যে আসছে আর কি, এ হচ্ছে নাম্বার অফ বিট, হ্যাঁ, রিকোয়ার্ড ফর সিঙ্ক্রোনাইজেশন, মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা আমি এটা কোথায় দেখাতে পারবো, হ্যাঁ আচ্ছা দেখাই, দাঁড়ান, এটা এখানে ইয়ে করে দিই, হ্যাঁ, এখন আমি দেখাই যে আমি একটা অঙ্ক দেখাইছিলাম না একটু আগে, কোথায় যায়, হ্যাঁ উপরে দেখাইছিলাম, একটু ওয়েট করেন, এই অঙ্কটাতেই যায়। হম, এটাতে না, একটু আগে এটা ম্যাথ দেখাইছিলাম, হ্যাঁ এই যে এই জায়গাটাতে, এখানে দেখেন, না এটাতে না, এটার পরে একটা ম্যাথ দেখাইছিলাম, ম্যাথটা একটু আগে যে একটা ম্যাথ দেখাইছিলাম, যে 30টা বিট যে একসাথে পাঠাইতে হয়, মানে আরে 30টা ইয়াকে যে একসাথে, এই যে এই ম্যাথটা, সরি হ্যাঁ পাইছি, খেয়াল করেন এই ম্যাথটা, এটা ডিপিটিসি তে আসছে, সবাই মনে হয় পিন খাইতেছে যে আসলে এতক্ষণ ধরে ক্লাস হচ্ছে না, আমাদের সময় ক্লাস কিন্তু 2 ঘন্টা হয়েছে, আমার যে টিচার এই ক্লাসটা নিচ্ছে আর কি, যারা পিন খাইতেছে আসলে ওদের জানা দরকার, আমার যে ক্লাস, যে স্যার এই ক্লাসটা নিচ্ছিল আর কি, উনি নিছিল 2.5 ঘন্টা, ঠিক আছে, টোটাল 2.5 ঘন্টার উপরে নিয়েছে, তারপরে এই তুলনায় আমি কমই নিয়েছি, তো এখনো 2 ঘন্টা হয় না, একটু একটু সাথে থাকুন, এটা শিখার দরকার আছে, এই ম্যাথটা বইটা আছে, যেটা হয়েছে আর কি সবকিছু ঠিক আছে, এখানে বলছে 30 পিসিএম পুডার টাইম মাল্টিপ্লেক্স, অর্থাৎ এম এর মানটা দেওয়া আছে কি 30, খেয়াল করেন, তাহলে আমরা কি করছি এফ এফ এস ইন্টু এন ইন্টু এম গুণ করে ফেলছি, কিন্তু এখানে যদি বলে দেয় আর কি, যে আমি একটু আগে দেখাইছিলাম যে জিনিসটা আর কি আপনাদেরকে, যে এখানে মনে করেন একটা চ্যানেল দেওয়া আছে, এখানে একটা চ্যানেল দেওয়া আছে, এখানে একটা চ্যানেল দেওয়া আছে, আমি 3টা চ্যানেলকে কি করছি মাল্টিপ্লেক্সিং করতেছি, এখন মনে করেন এটা দেওয়া আছে 5, খেয়াল করেন এটা দেওয়া আছে 5 আর এটা দেওয়া আছে 4, এখন আমি কি করবো, এই তিনটাতে তো এখন 5 5 4 তো আর মাল্টিপ্লেক্সিং করা যাবে না, তখন আমাকে এখানে কি করতে হবে, এক্সট্রা বিট স্ট্রিম এখানে একটা ঢুকাইতে হবে, বুঝতে পারছেন, এই এক্সট্রা বিট স্ট্রিম এটা হচ্ছে এটা, যে কতটা এক্সট্রা বিট আমি এখানে কি করতেছি ঢুকাইছি, এটা হচ্ছে নাম্বার অফ বিট রিকোয়ার্ড, লিখে রাখেন নাম্বার অফ বিট রিকোয়ার্ড, মানে এটাকে টোটালি মাল্টিপ্লেক্সিং করার জন্য আর কি আমার এক্সট্রা, তখন এখানে 15ই হবে, বাট এখানে এক্সট্রা আমি কতটা বিট ঢুকাচ্ছি আর কি, নাম্বার অফ বিট রিকোয়ার্ড, এটা দিয়ে ডিপিডিসি তে 2019 সালে কোশ্চেনটা আসছে। সবসময় খেয়াল করবেন যে নতুন যে কোশ্চেন গুলো আসতেছে, বিশেষ করে 2018 সালের পর থেকে আর কি 19 20 21 যে কোশ্চেন গুলো আসতেছে, এই কোশ্চেন গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই কোশ্চেন গুলো খেয়াল রাখবেন, যেমন এই কোশ্চেনটা একটা সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি প্রশ্ন কঠিন হয় এই ধরনের কোশ্চেন দিবে আর কি। তো এই টপিক শেষ হয়ে গেছে, আশা করি কারো কোনো প্রবলেম হবে না। এখন হচ্ছে আমি একটু দ্রুত যাচ্ছি, ডেল্টা মডুলেশন আজকে পড়াবো না, জাস্ট আর 10টা মিনিট থাকেন, মানে দুইটা জিনিস দেখাই দেবো আর কি, ডেল্টা মডুলেশন নেক্সট ক্লাসে হবে। একটু এই জায়গাটাতে, যে
ডিফাইন ইনফরমেশন এবং বিট এন্ট্রপি। ঠিক আছে, এটা আপনারা দেখবেন যে এটা জাস্ট মানে অন্যান্য জায়গাতে বলা আছে, বাট এটা তেমন বুঝবেন না, এটা একটু ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ইনফরমেশন রেট আর, আচ্ছা ঠিক আছে না, আচ্ছা এটা থাক, এটা পরের পরের ক্লাসে দেখাবো না, সবাই চলে গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে করতে পারেন। 10 জনেতে কমে গেছে। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, কারো কি কোনো কোশ্চেন আছে? কে জানে মেসেজ দিছে? আচ্ছা নো, আচ্ছা ঠিক ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো বিদায়। তো যে অঙ্কগুলো ম্যাথ গুলো দেওয়া হয়েছে এগুলো আপনার একটু করার চেষ্টা করেন আর কি, যদি কোনো প্রবলেম হয় ইয়ে করেন আর কি। ঠিক আছে তাহলে, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।